ওকে, ঠিক আছে, আমার সেট আপ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি স্টার্ট করতেছি। রেকর্ড স্টার্ট হয়েছে না? ওকে। আর এই চ্যাপ্টারটা হলো তোমার ইয়ে, আমরা চ্যাপ্টার 3 পড়ছিলাম, ঠিক আছে? মানে পড়ছি তো সব চারটা চ্যাপ্টার পড়ছি, বাট এর আগে যে চ্যাপ্টারটা পড়ছি সেটা হলো ক্যাশ ফোরকাস্টিং নিয়ে পড়ছিলাম। সো এই চ্যাপ্টারের আলোচনাটা অ্যাকচুয়ালি কিসের সাথে রিলেটেড বা কোথা থেকে আসতেছে সেই বিষয় দিয়ে আমি স্টার্ট করতেছি। তো চ্যাপ্টার 3 যেটা ছিল তোমার, সেটা হলো ক্যাশ ফোরকাস্টিং রিলেটেড ছিল, ঠিক আছে? সো ক্যাশ ফোরকাস্টিং এ আমরা ফাইনালি জিনিসটা বের করতেছি, একটা তো নেট ক্যাশ ফ্লো তারা পাচ্ছি, বাট সেখান থেকেও পরে যে বিষয়টা পাচ্ছি সেটা হলো প্রত্যেক পিরিয়ডের জন্য আমরা সারপ্লাস বা ডেফিসিট অ্যামাউন্টটা পাচ্ছি, ঠিক আছে? সো এই সারপ্লাস বা ডেফিসিট, ঠিক আছে? সো এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি করতেছি, যে সারপ্লাস হলে আমরা ইনভেস্টমেন্ট করতেছি আর ডেফিসিট হলে বড়োইং করতেছি। এছাড়াও একটা বিষয় আছে, সারপ্লাস যদি মনে করো প্রথম মান্থে যেই সারপ্লাস ছিল, প্রথম মান্থে ধরো সারপ্লাস ছিল 100 টাকা, পরের মান্থে সারপ্লাস 80 টাকা, তো সারপ্লাস 20 টাকা কমছে, ঠিক আছে? সারপ্লাস কমা মানে আমাকে কিছু টাকা ডিসইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সো এই বিষয়টা হলো এরকম যে সারপ্লাসটা আমরা কেমনে পাই? রিকোয়ার্ড লেভেল অফ ক্যাশ বাদ দিয়ে, তাই না? আমার যে নেট ক্যাশ ফ্লো থাকে সেখান থেকে রিকোয়ার্ড লেভেল অফ ক্যাশ বাদ দিই। রিকোয়ার্ড লেভেল অফ ক্যাশটা হলো আমরা যেই পরিমাণ ক্যাশ এক্সপেক্ট করতেছি যে এই পরিমাণ ক্যাশ আমার নেক্সট পিরিয়ডে খরচ হবে। সো যখন তার চেয়ে বেশি খরচ হয় তখনই আলটিমেটলি আমার সারপ্লাস কমবে। হ্যাঁ, তখন এই টাকাটা সারপ্লাস থেকে বাদ যাবে। হ্যাঁ, তো যদি টাকা এত বেশি খরচ হয়ে যায় যে সারপ্লাসও শেষ, তখন তোমার একটা ডেফিসিট হয়ে যাবে। সো যে বিষয়টা বলতেছিলাম যে আমাদের তাহলে এখানে যে বিষয়টা আসতেছে যে আমরা ডিসইনভেস্টমেন্ট করতেছি কখন, যে তোমরা সারপ্লাস কমে গেলে তখন কিন্তু আমরা ডিসইনভেস্টমেন্ট করতেছি, অথবা সারপ্লাস ছিল আগের বছর, সেখান থেকে তোমার এটা আলটিমেটলি ডেফিসিটে চলে গেছে, ঠিক আছে? সো তখন আমরা আমরা যে ইনভেস্টমেন্টটা করে রাখছিলাম প্রথম পিরিয়ডে বা সেকেন্ড পিরিয়ডে বা যে পিরিয়ডে করে রাখছিলাম তার পরের পিরিয়ডে হয়তো আমরা কি করতেছি, আমরা ডিসইনভেস্টমেন্ট করতেছি। সো সেই যে আমরা মডেল যেগুলো ক্যাশ ফোরকাস্টিং এ করছি, সেখানে একটা বড় লিমিটেশন হলো কি, যে আমরা কস্ট অফ ইনভেস্টমেন্টের কস্ট এবং ডিসইনভেস্টমেন্টের কস্টকে কনসিডারেশনে আনেনি। সো ইনভেস্টমেন্টের কস্টটা হলো তোমার কিছু ট্রানজাকশন কস্ট আছে, আবার যখন তুমি ডিসইনভেস্টমেন্ট করবা তখনও তোমার কিছু ট্রানজাকশন কস্ট আছে। হ্যাঁ, সো বিষয়টা যদি এরকম হয় যে তোমার তুমি ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, বা আমি এটাকে একটু যদি চেঞ্জ করে দিই, 1 লাখের জায়গায় ধরো এটা 10,000, ঠিক আছে? আর এটা ধরো 6%। এটা পড়া লাগবে না, আমি সামারি করে বলে দিচ্ছি। মেইন কথা হলো তোমার যে 10,000 টাকা তুমি সারপ্লাস আসছে, তাহলে 10,000 টাকা তুমি ইনভেস্টমেন্ট করবা, ঠিক আছে? তোমার তো পার্সপেক্টিভ এটা মনে হচ্ছে। এখন বিষয়টা হলো যে স্যার ইনভেস্টমেন্টটা কত সময়ের জন্য, সেই বিষয়টা ইম্পর্টেন্ট। অ্যান্ড ধরো মান্থলি ইন্টারেস্ট রেট হলো তোমার 6%, তাহলে 10,000-এর 6% আসে তোমার হলো আচ্ছা এখানে, হ্যাঁ, 10,000-এর 6% সমান 60 টাকা আসবে, ইফ আই এম নট রং। 60 টাকা আসবে তোমার 10,000-এর 6%, ঠিক আছে? সো 60 টাকা তোমার ইন্টারেস্ট ইনকাম আসতেছে। এটা যদি তুমি মান্থলি ইনভেস্টমেন্ট করো, এখন বা অন্যভাবে বলি, যদি এটা ধরো 6% না, ধরো 12%, ঠিক আছে? সো 10,000-এর 12% তোমার আসতেছে 120 টাকা। 120 টাকা তুমি ইন্টারেস্ট ইনকাম পাচ্ছ। কিন্তু এই যে তুমি 10,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছো, তাহলে 10,000 টাকা তোমার ইনভেস্টমেন্টে একটা ইনভেস্টমেন্ট কস্ট যাচ্ছে, আরেকটা হলো তোমার ইনভেস্টমেন্ট একটা ট্রানজাকশন কস্ট যাচ্ছে, এবং এই যে ইনভেস্টমেন্ট করছো এটা কোনো সময় আবার ডিসইনভেস্টমেন্ট করতে হবে, টাকাটা তো আবার ভাঙাবা কোনো সময়, নাকি সারা জীবন ইনভেস্টমেন্ট অবস্থায় পড়ে থাকবে? তাহলে এই যে ইনভেস্টমেন্ট এন্ড ডিসইনভেস্টমেন্টের কস্ট ধরলাম সেম, ইনভেস্টমেন্ট এবং ডিসইনভেস্টমেন্টের কস্ট হলো তোমার ধরো 50 টাকা করে, তাহলে 50 দুগুণে 100 টাকা, এটা ইনভেস্টমেন্ট করবা আবার ইনভেস্টমেন্টটাকে ডিসইনভেস্টমেন্ট করবা, টোটাল 100 টাকা কস্ট যাবে। আমার উপরে 110 টাকা ইনভেস্ট করবো। টোটাল 100 টাকা ইনভেস্টমেন্ট, 100 টাকা কস্ট যাবে। 110 সো 100 টাকা কস্ট যাবে তোমার, কিন্তু এখানে তোমার ইন্টারেস্ট ইনকাম আসতেছে 120 টাকা, ঠিক আছে? তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা যদি হয় আরো শর্ট পিরিয়ডের জন্য, ধরো এটা তুমি কয়েকদিনের জন্য তোমার কাছে কিছু সারপ্লাস টাকা আছে, কয়েকদিন পর আবার এটা খরচ হয়ে যাবে, এখন এই টাকাটা কি তোমার প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট, মানে প্রতিষ্ঠান যদি থাকে এই টাকাটা এক্সট্রা, সেটা কি ইনভেস্টমেন্ট করা উচিত কিনা, সেক্ষেত্রে ডিসিশন নিতে গেলে তুমি যদি ট্রানজাকশন কস্টটাকে ইগনোর করো, প্রবলেমটা হচ্ছে কি, যে তোমার 1 লাখ টাকার যদি তোমার 12% ইন্টারেস্ট দেয়, তাহলে 120 টাকা পাচ্ছ ইন্টারেস্ট ইনকাম, সেক্ষেত্রে আচ্ছা সরি 12% হলো মান্থলি ইন্টারেস্ট রেট দিচ্ছে, ঠিক আছে? এখন এটাকে যদি তুমি
পার ডে ইন্টারেস্ট রেট কনভার্ট করো, যতই আসে, আমি ধরলাম 0.02% পার ডেতে আসে, 2% ধরো পার ডেতে আসে, যেটাই হোক, বা মেইন কথা হলো তোমার, আমি ক্যালকুলেশনটা করে রাখবো ভাবছিলাম বাট করা হয়নি। ধরো তোমার 2% যদি পার ডেতে আসে, আচ্ছা, 12% হলো মান্থলি ইন্টারেস্ট রেট, ঠিক আছে। এখন তোমার যদি 2 দিনের ইন্টারেস্ট রেট বা 3 দিন, ধরো 3 দিনের জন্য এই টাকাটা পড়ে আছে, সো এই 3 দিনের জন্য তোমার ইন্টারেস্ট রেট পার্সেন্টেজ 3 দিলে 30 দিনের ইন্টারেস্ট রেট যদি হয় 12%, 3 দিনেরটা কেমন বের করবা? 10 দিয়ে ভাগ দিয়ে, তাহলে 1.2% ধরো তোমার ইন্টারেস্ট রেট আসতেছে। সো এই 1.2% ইন্টারেস্ট রেট করলে দেখা যাচ্ছে তুমি যখন গুণ দাও, এখন কিন্তু একটা অনেক ছোট একটা পার্সেন্টেজ দিয়ে গুণ দিচ্ছ, তখন এই 1.2% ইন্টারেস্ট রেটে যখন 10,000 টাকা ইনভেস্টমেন্ট করবা, তখন হয়তো সামান্য একটা টাকা আসতেছে, ঠিক আছে। সো সেই টাকাটা 1.2%, তো এটা হয়তো তোমার 12 টাকা আসবে, কিন্তু তোমার এখান থেকে ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিসইনভেস্টমেন্টের কস্ট যাচ্ছে 100 টাকা। তাহলে দেখো, যখন তুমি একদম শর্ট পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার ইনভেস্টমেন্ট করে যে গেইনটা হচ্ছে 12 টাকার গেইন, কিন্তু তার চেয়ে তোমার এই ট্রানজাকশন কস্টে আরো বেশি টাকা চলে যাচ্ছে। তাহলে এখানে তোমার কিন্তু করা উচিত না ইনভেস্টমেন্ট এই শর্ট পিরিয়ডের জন্য। সো এই কথাটাই বিষয়টা বলতেছে যে তোমার চ্যাপ্টার 3-তে তুমি তোমার ইনভেস্টমেন্ট অ্যান্ড মানে ডিসইনভেস্টমেন্টের ট্রানজাকশন কস্টটাকে কনসিডারেশনে আনোনি। সো চাইলে বইয়ের এক্সাম্পলটা পড়ে নিতে পারবা এখান থেকে, সো সেটা পড়লে বুঝতে পারো। আমি যেহেতু আমি কিছু লেখে দেখাইনি, লেখে আমি সামনে যখন ম্যাথ ট্যাথের বিষয় আসবে তখন আমি দেখাবো একদম। আহ, এটা নিয়ে অত কমপ্লেক্সিটিতে চাচ্ছি না, এর কারণে আমি অত লিখে দেখাইনি। সো তো এই জন্য যে মডেল বের করছে, ঠিক আছে, তো তোমার যে এখানে তুমি এই ট্রানজাকশন মানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে, যে তোমার করা উচিত কিনা, কিভাবে করা উচিত, ইনভেস্টমেন্ট এন্ড ডিসইনভেস্টমেন্ট কখন করা উচিত, সেটার জন্য এরকম 4টা মডেল বের করছে, ঠিক আছে। তো 4টা মডেল হলো তোমার বাউমাল মডেল, বেরানেক মডেল, মিলার ওয়ার মডেল এন্ড স্টোন মডেল, এই 4টা মডেল, ঠিক আছে। সো আমাদেরকে ফরিদ স্যার ফার্স্ট ক্লাসে বাউমাল মডেল পড়াইছে, আমি সো সেই আলোচনাটাই আজকের ক্লাস কন্টিনিউ করব, জাস্ট অতটুকু পর্যন্ত, বাকিটুক নেক্সট উইকে হয়তো কোনো একটা ক্লাসে দেখাই দিব যতটুকু পড়ানো হয়, ওকে। সো বাউমাল মডেলটা নিয়ে বলি যে বাউমাল মডেলটা কি। বাউমাল মডেলটাতে বেসিক্যালি যে জিনিসটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে, ঠিক আছে, যে ফার্ম ইজ অ্যাজিউম টু রিসিভ ক্যাশ পিরিয়ডিক্যালি, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে ফার্ম অর্থাৎ যে পিরিয়ডিক্যালি ক্যাশ রিসিভ করবে, কিন্তু পে আউট ক্যাশ কন্টিনিউয়াসলি অ্যাট আ স্টেডি রেট। তো ফার্মের যদি এরকম হয় যে ক্যাশ ইনফ্লো আছে, ক্যাশ আউটফ্লো আছে, সো ক্যাশ ইনফ্লোটা হয় যদি এরকম যে ক্যাশ ইনফ্লো আসে মাঝে মাঝে, বড় অ্যামাউন্টেই ধরো আসে, কিন্তু ক্যাশ আউটফ্লো যেটা, সেটা ছোট অ্যামাউন্টে সারা সারা মানে পুরো পিরিয়ডটা ধরো 1 মান্থ, তো মাসে একবার হয়তো তার ক্যাশ ইনফ্লো আসে বা মাসে 2-3 বার ক্যাশ ইনফ্লো আসে, কিন্তু যখন ক্যাশ আউটফ্লো হয়, ক্যাশ আউটফ্লো গুলো মাসে কয়েকদিন পর পরই তোমার হতে থাকে, বা একদিনেও বারবার হয়, কিন্তু এটা ছোট ছোট অ্যামাউন্টে বারবার হতে থাকে, ঠিক আছে। তাহলে এইরকম যখন সিচুয়েশন থাকবে তখন আমরা এটা চাইলে বাউমাল মডেলটা ইউজ করতে পারবো, ঠিক আছে। সো ইন দিস মডেল যেই জিনিসটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে বাউমাল মডেলে, যে ফার্ম ইজ অ্যাজিউম টু রিসিভ ক্যাশ পিরিয়ডিক্যালি বাট টু পে আউট ক্যাশ কন্টিনিউয়াসলি অ্যাট এ স্টেডি রেট। সো এই হলো তোমার মেইন কনসেপ্টটা বাউমাল মডেলের। এখন এখানে আমি নেক্সট আসতেছি বাউমাল মডেলের অ্যাজাম্পশনে, যে বাউমাল মডেলে কিছু অ্যাজাম্পশন করে নেওয়া হচ্ছে। সো এটাও ওয়ান অফ দ্য অ্যাজাম্পশন। আমি বাউমাল মডেল এক্সপ্লেন করার ক্ষেত্রে জিনিসটা বলছি যে ফার্ম কি ক্যাশ পিরিয়ডিক্যালি রিসিভ করবে এবং কন্টিনিউয়াসলি স্টেডি রেটে পে আউট করবে, ঠিক আছে। সো এটার কি এক্সাম্পল হতে পারে? এক্সাম্পলটা স্যার যেটা দিছে বা এখানে যেটা আছে তোমার, রেন্ট অ্যান্ড ইনকাম যদি হয়, এরকম কোনো বিজনেস যদি হয় তোমার, যে তোমার হয়তো বাড়ি ভাড়ার তোমার বিজনেস আছে, ঠিক আছে। সো বিষয়টা হলো কি, এটা আমাদের ব্যক্তি মালিকানার ভিত্তিতে করা হয়, কিন্তু বিদেশে এটার এক বিজনেস হয়, ঠিক আছে। সো রেন্ট অ্যান্ড ইনকাম যেটা পাচ্ছ তুমি, সেটা হয়তো মাসে কিছু নির্দিষ্ট সময় পাচ্ছ, তো বড় ক্যাশ ইনফ্লো আসতেছে, কিন্তু ক্যাশ আউটফ্লোটা তোমার সারা বছর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলি যে বিষয়টা হলো বাউমাল মডেলের কাজটা কি, বা মানে তুমি এসব স্ট্র্যাটেজি কেন বা বের করতেছো, এখানে তুমি মানে ডিসিশন নেওয়ার মানে করতেছোটা কি। যে বিষয়টা আমি বুঝাতে চাচ্ছি যে তোমার হয়তো ক্যাশ ইনফ্লোটা, ঠিক আছে, তো ক্যাশ ইনফ্লোটা অল্প কয়েকটা ক্যাশ ইনফ্লো, ধরো সেটা হয়তো তোমার মাসের, ধরো মাসের 10 তারিখের মধ্যে তোমার সব ক্যাশ ইনফ্লো তুমি পেয়ে যাবা, ঠিক আছে। কিন্তু ক্যাশ আউটফ্লো যেটা, তো ক্যাশ আউটফ্লো হলো তোমার আহ, কোনোটা হয়তো কোনোটা হয়তো তোমার 5 তারিখে, আমি যদি দেখাই লেখে কিছু জিনিস, যে তোমার ধরো 30,000 টাকা তোমার ক্যাশ ইনফ্লো,
30K, ঠিক আছে। এখন হলো তোমার যে মাসের 5 তারিখে মাসের 5 তারিখে ক্যাশ আউটফ্লো হচ্ছে তোমার হয়তো ধরো 2000 টাকার, ঠিক আছে। মাসের 7 তারিখে তোমার এটা হয়তো 5000 টাকার একটা ক্যাশ আউটফ্লো হলো। পরের ক্যাশ আউটফ্লো ধরো হলো তোমার 15 তারিখে। সো সো ডিফারেন্ট টাইপে তুমি ধরো এরকম আরো আছে। সো মেইন কথাটা হলো কি যে তোমার যে ক্যাশ ইনফ্লোটা আসতেছে এটা খরচ হচ্ছে বিভিন্ন ডেটে যায়, আস্তে আস্তে খরচ হচ্ছে। এখন বোঝার চেষ্টা করো, এই যে 2000 টাকা এটা তোমার 5 দিনেই খরচ হয়ে যাচ্ছে। এই ধরো এই 10,000 টাকা, এই 10,000 টাকা তোমার খরচ হবে 15 দিন পরে, ঠিক আছে। 30K ধরো তুমি মাসের প্রথম তারিখে পেয়ে যাচ্ছ, তাহলে এই 15 দিনের জন্য তুমি তো এই 10,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবা। সো এরকম হলো যে তোমার যে টাকাগুলো পরে যাবে ওই টাকাগুলো তো তুমি আগে সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবা। সো এই জন্য এটা কিভাবে ম্যানেজমেন্ট করা উচিত, কোন সময় ইনভেস্টমেন্ট করা উচিত, কোন সময় ডিসইনভেস্টমেন্ট করা উচিত, সো সেটার একটা স্ট্র্যাটেজি আমরা বাউমাল মডেলে দেখব। সো বাউমাল মডেলের অ্যাজাম্পশনে আসি, যে অ্যাজাম্পশন হলো তোমার এখানে ইয়েতেও লেখা আছে, আমি এখানে হাইলাইট করছিলাম, এই দেখো ইট অ্যাজিউমস দ্যাট, একটা অ্যাজাম্পশন আমি অলরেডি বলছি, আরেকটা অ্যাজাম্পশন এখানে আসতেছি যে, আচ্ছা এখানে আরেকটা অ্যাজাম্পশন ছিল কোথায় জানি, আচ্ছা এটা না, এটা এখানেই, ঠিক আছে এখানেই দুটো আছে। এটা হাইলাইটটা উঠে গেছে মনে হয়, এই যে এটা কেমনে উঠে গেল এটা তো বুঝতেছি না, দাঁড়াও, এই যে এটা, ঠিক আছে। তো একটা অ্যাজাম্পশন দেখো, ইট অ্যাজিউমস দ্যাট ইনভেস্টমেন্টস yield a fixed rate of return per period regardless of the length of the investment। তো একটা ফিক্সড রেট অফ রিটার্ন প্রত্যেক পিরিয়ডে ইনভেস্টমেন্ট দিবে তোমাকে, এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে ইনভেস্টমেন্টের রেটটা তোমার অর্থাৎ তুমি 3 মাসের জন্য ইনভেস্টমেন্ট করো অথবা 5 মাসের জন্য ইনভেস্টমেন্ট করো, একটা ফিক্সড রেট অফ রিটার্ন তুমি পাবা, সেটা অ্যাজিউম করে নিচ্ছে, ঠিক আছে। তো সেটা অ্যাকচুয়ালি ইকুইটি মার্কেটের ক্ষেত্রে খুব একটা খাটে না, তোমার না, তোমার এটা মানি মার্কেটের ক্ষেত্রে কিছুটা হলেও তোমার এটা অ্যাপ্রোপ্রিয়েট আছে, ঠিক আছে। দেন বলছে যে জিনিসটা যে দ্যাট দ্য ট্রানজাকশন কস্ট অফ ইনভেস্টিং, এটা আরেকটা অ্যাজাম্পশনের কথা বলতেছি যে কি কি অ্যাজাম্পশন আছে। দ্য ট্রানজাকশন কস্ট অফ ইনভেস্টিং অ্যান্ড ডিসইনভেস্টিং ইজ এ ফিক্সড কস্ট দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট। আচ্ছা, এখানে বলছে যে ট্রানজাকশন কস্ট, ইনভেস্টিং এবং ডিসইনভেস্টিং এর যে ট্রানজাকশন কস্ট সেটা হলো একটা ফিক্সড কস্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমি ধরো বলতেছি যে প্রত্যেক ট্রানজাকশনে আমার 50 টাকা করে ইনভেস্টমেন্ট কস্ট যায়, 50 টাকা করে ডিসইনভেস্টমেন্ট। আচ্ছা, এখানে একটা অ্যাজাম্পশন আছে, এটা কি লেখছে কিনা ক্লিয়ার করে। এখানে একটা অ্যাজাম্পশন হলো যে এটা যে ইনভেস্টমেন্ট এবং ডিসইনভেস্টমেন্টের ট্রানজাকশন কস্টকে সেম ধরে নেওয়া হয়, ঠিক আছে। অর্থাৎ ইনভেস্টমেন্টের ট্রানজাকশন কস্ট যদি হয় তোমার পার ট্রানজাকশনে 50 টাকা, তাহলে ডিসইনভেস্টমেন্টেরও ট্রানজাকশন কস্ট পার ট্রানজাকশনে 50 টাকা। সো সেম ধরা হচ্ছে। এখন ফিক্সড কেমনে সেই বিষয়টা বলি, আমি তো বলতেছি যে পার ট্রানজাকশনে 50 টাকা, বিষয়টা হলো ফিক্সড তোমার হলো ট্রানজাকশন বেসিসে এটা ভ্যারিয়েবল, কিন্তু ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের বেসিসে ভ্যারিয়েবল না। অর্থাৎ হলো যে তুমি ধরো ধরো 1 লাখ টাকা আছে তোমার কাছে, ঠিক আছে। সো এই 1 লাখ টাকার মধ্যে মনে করো তুমি কয়েকটা পিরিয়ডে ইনভেস্টমেন্ট করলা, হ্যাঁ, শুরুতে ধরো 50,000 টাকা ইনভেস্টমেন্ট করলা, পরে হয়তো ধরো তুমি 20,000 টাকা ইনভেস্টমেন্ট করলা, হ্যাঁ, তারপরে হয়তো 30,000 টাকা তুমি ইনভেস্টমেন্ট করলা। সো এই যে তুমি 3টা পিরিয়ডে ইনভেস্টমেন্ট করলা, এখানে কয়টা ট্রানজাকশন হলো, 3টা ট্রানজাকশন হলো। সো প্রত্যেকটা ট্রানজাকশনে তোমার ধরো 50 টাকা করে ট্রানজাকশন কস্ট যাচ্ছে, ঠিক আছে। সো এইটা হলো তোমার ভ্যারিয়েবল ট্রানজাকশন বেসিসে, যে ট্রানজাকশন যত হবে ট্রানজাকশন কস্ট তত করে তোমার 50 টাকা করে হচ্ছে, ঠিক আছে। কিন্তু ফিক্সড বলছে অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্টের উপর, হ্যাঁ, অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্টের উপর। অর্থাৎ হলো এটা যে তুমি যখন 50কে ইনভেস্টমেন্ট করতেছো তখনও তোমার 50 টাকা ট্রানজাকশন কস্ট, যখন তুমি 30কে ইনভেস্টমেন্ট করতেছো তখনও তোমার 50 টাকা ট্রানজাকশন কস্ট হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটা পার্সেন্টেজ হিসেবে ধরা হচ্ছে না, ঠিক আছে, যেটা সাধারণত অ্যাকচুয়াল রিয়েল লাইফে না, রিয়েল লাইফে সাধারণত এটা পার্সেন্টেজ ধরে এরকম কিছু একটা করে দেয়, ঠিক আছে। সো এইটা অ্যাজিউম করে না হচ্ছে এই মডেলে যে ট্রানজাকশন কস্ট হলো অ্যামাউন্ট অফ দ্য ইনভেস্টমেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ট্রানজাকশন কস্ট অফ ইনভেস্টিং এন্ড ডিসইনভেস্টিং ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। কিন্তু ভ্যারিয়েবল কনসেন্সাস সেই জিনিসটা আমি বলে দিছি যাতে কনফিউজ না হয়।
সো এই হলো মেইনলি তোমার অ্যাজাম্পশন গুলা। ক্লাসে আর কোনো কি অ্যাজাম্পশন বলছে? ট্রানজাকশন কস্ট, ইনভেস্টমেন্ট, ইয়ালস ফিক্সড রেট অফ রিটার্ন, হ্যাঁ এই যে এগুলাই। আরেকটা বিষয় বলছে, আচ্ছা ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো কথা বলছি, যে আরেকটা অ্যাজাম্পশনের কথা বলছে ক্লাসে, সেটা হলো টাইম ইন্টারভ্যাল ইজ সেম বিটুইন ইচ ক্যাশ ইনফ্লো এন্ড দ্য অ্যামাউন্ট টু বি রিসিভড ইজ অলসো সেম। এগুলো অবশ্য মুখে বলছে, এগুলো মনে হয় স্লাইড লেখা ছিল না, আমি নিজে লিখে নিছিলাম যখন বলছে। টাইম ইন্টারভ্যাল সেম থাকবে, হ্যাঁ। সো টাইম ইন্টারভাল সেম থাকবে অর্থ হলো, এই যে তোমার আমি বলছি যে ক্যাশ ইনফ্লো হলো 30K প্রত্যেক, ধরো মান্থলি 30K করে রেন্টাল ইনকাম আসতেছে। সো সো এই যে 30K করে রেন্টাল ইনকাম আসতেছে, এইটা হলো তোমার আচ্ছা কি জানি আমি বলতেছিলাম, আচ্ছা টাইম ইন্টারভালের কথা বলতেছিলাম। তো টাইম ইন্টারভাল সেম, অর্থাৎ প্রত্যেক মাসে হয়তো তুমি 30,000 করে পাচ্ছ প্রত্যেক মাসের শুরুতে, তাহলে টাইম ইন্টারভালটা কত? প্রতি 1 মাস পর পর পাচ্ছ, এই টাইম ইন্টারভালটা সেম। এটা একটা কথা বলতেছে। আরেকটা কথা বলতেছে যে প্রত্যেকটা ক্যাশ ফ্লো, অর্থাৎ প্রথম মাসে 30,000, পরের মাসে 15,000, তারপরে মাসে আবার 20,000, এটা কিন্তু তোমার সেম হচ্ছে না অ্যামাউন্টও সেম, টাইম ইন্টারভালও সেম, ঠিক আছে? তো আমরা পারপেচুইটির যেরকম বিষয়টা বললাম, এটা ওইরকম আর কি। কিন্তু এখানে পারপেচুয়াল কোনো কথা বলেনি, মেইন কথা হলো এটা বলছে টাইম ইন্টারভাল সেম হবে বা অ্যামাউন্টটা সেম হবে। সো এই বিষয়টা স্যার ক্লাসে বলছিল, এটা বইয়ে আমি মেনশন পাইনি, বাট স্যার ক্লাসে বলছে, কারণ আমি এটা জানাই রাখতেছি। ঠিক আছে, অ্যাজাম্পশনে চলে আসছে। এখন ডাইরেক্ট আমি এই যে বাউমাল মডেলে তোমার স্ট্র্যাটেজি কেমনে ডিটারমাইন করে, ঠিক আছে, এখন থেকে তোমার ইম্পর্টেন্ট পার্ট শুরু। স্ট্র্যাটেজি কেমনে ডিটারমাইন করে সেইটা নিয়ে বলবো। সবার শুরুতে আমি টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করব। স্ক্রিনটা একটু চেঞ্জ করতে হবে, আমি করতেছি। আচ্ছা এখানে আচ্ছা আমি বই তো সরাই দিছি, বাট বইয়ের আমি বলি, বইয়ে তুমি 3টা পয়েন্ট পাবা, স্লাইডেও পাবা 3টা পয়েন্ট। এই স্লাইড শেয়ার অন করলে আবার ওটা অফ হয়ে যাবে। আর আমি বলি তোমাকে বইয়ে যে পয়েন্টটা আছে। আচ্ছা এখানে হলো তোমার রেকর্ডিং এ অবশ্যই এই জিনিসটা আসবে, আমি রেকর্ড তো আমার ডিভাইস থেকে করতেছি। তোমরা হলো বইয়ে দেখবা যে তোমার স্ট্র্যাটেজির ক্ষেত্রে ওয়ে বলা আছে যে কি করতে হবে, যে কিছু রুলস বলা আছে, 3টা পয়েন্ট করা আছে। 3টা পয়েন্ট করা আছে যে ওয়াইন দ্য ক্যাশ ইনফ্লো ইজ রিসিভড। আচ্ছা ওইগুলো তোমরা পড়ে নিও, খুঁজলে পেয়ে যাবা, কারণ এগুলো এখন গদ বাধা বললে কেমন জানি লাগবে। আমি যে ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে জিনিসটা দেখাই। আচ্ছা তোমার যে ক্যাশ ইনফ্লো, সেটার অ্যামাউন্ট ধরো 30K, ঠিক আছে? স্ক্রিনে তো দেখতে পাচ্ছ তাই না? 30K করে তোমার ক্যাশ ইনফ্লো আসতেছে। এখন তোমার টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি আমি এখন আলোচনা করতেছি, যে টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি। এই যে 30K যে ইনভেস্টমেন্ট, এখানে 30K যে ক্যাশ ইনফ্লো আসতেছে, তো এখানে তোমার 15K তুমি একটা হলো তোমাকে, এটা হলো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? আর এটা হলো তোমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের কথা বলতেছি আমি, ঠিক আছে? ওকে, সো ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট এবং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের কথা বলতেছি, যে তোমার কিছু টাকা তুমি ইনভেস্টমেন্টের জন্য রেখে দিবা, কিছু টাকা আলাদা একটা অ্যাকাউন্টে রাখবা, যেই টাকা দিয়ে তুমি তোমার খরচগুলো পরিশোধ করবা। তো সেটা হলো ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে। সো 30,000 যেই টাকাটা তোমার ক্যাশ ইনফ্লো আসতেছে, টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি বলতেছে যে তার হাফ অ্যামাউন্ট তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখো, হাফ অ্যামাউন্ট তুমি ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে রাখো। তো আমি জিনিসটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, যে 15K তুমি ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে রাখলা, 15K তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখলা। কত পিরিয়ডের জন্য রাখবা? পিরিয়ডটা এই যে 30K, পিরিয়ডটা বলা হচ্ছে যে টাইম ইন্টারভালকে পিরিয়ড হিসেবে বলা হচ্ছে। অর্থাৎ এই ক্যাশ ইনফ্লো তোমার কত? 30K।
এই যে 30,000, এই 30,000 কত সময় পর পর আসে? এখন ধরলাম সেটা ওয়ান মান্থ পর পর আসে, ঠিক আছে? তাহলে আমার এই 30,000 যদি 1 মান্থ পর পর আসে, আমার পিরিয়ড হলো 30 ডেজ। তোমাকে রুল নাম্বার 1 যেটা বলতেছে, বইও পাবা, স্লাইডেও পাবা, স্লাইড এখন অবশ্য দেয়নি, যে when the cash inflow is received, invest 1/2 of the total inflow, put the remaining 1/2 in the disbursement account, ঠিক আছে? 1/2 তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখলা, 1/2 ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে রাখলা। এবং সেটা কত পিরিয়ডের জন্য সেটাও পরের পয়েন্টে বলা আছে, যে কত পিরিয়ডের জন্য বলছে, বলছে হাফ পিরিয়ডের জন্য, ঠিক আছে? অর্থাৎ হাফ পিরিয়ড কত, তোমার 30 ডেজ হলো ফুল পিরিয়ড, আর হাফ পিরিয়ড কত হবে তোমার 15 ডেজ। অর্থাৎ তুমি 15 ডেজের জন্য 15 ডেজের জন্য তুমি 15কে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে 15কে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে দিলা, আর 15কে কি করলা, এটা তোমার ডিসবার্সমেন্ট করে দিলা। 15 day আসতেছে। আচ্ছা, তারপর কি বলছে যে তোমার এই 15 ডেজে তুমি এখন এই 15 ডেজে তোমার কি হবে, এই যে 15,000 টাকা ইনভেস্টমেন্ট করছো, এই 15,000 টাকা থেকে একটা রিটার্ন জেনারেট হবে, ঠিক আছে? আর যে 15,000 টাকা ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে আছে, সেখান থেকে তুমি এই 15 দিনে যা খরচ আছে সেই খরচগুলো পরিশোধ করতে থাকবা, ঠিক আছে? যে ক্যাশ আউটফ্লো গুলো আসবে যখন তোমার 15 ডেজ শেষ হবে, ঠিক আছে? আফটার 15 ডেজ। আচ্ছা, আমি এটা আরেকটা পেজে আঁকি, তাহলে এখানে তোমার বিষয়টা এই হবে। এটা ইনভেস্টমেন্ট, এটা ডিসবার্সমেন্ট, ঠিক আছে? সো প্রথম 15 ডেজে তোমার যে বিষয়টা হচ্ছে, এখানে তোমার 15K আছে ইনভেস্টমেন্টে, ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে 15K আছে। এরপর আফটার 15 ডেজ, ইমিডিয়েটলি আফটার 15 ডেজ, অর্থাৎ 15 দিন শেষ হওয়া মাত্রই, হ্যাঁ, 15 দিন শেষ হওয়া মাত্রই যে বিষয়টা হবে, তোমার যে ডিসবার্সমেন্ট 15K আছে, সেই অ্যামাউন্টটা ধরে নেওয়া হচ্ছে যে শেষ হয়ে যাবে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে, অর্থাৎ 15K নীল হয়ে গেছে, তুমি এই পরিশোধ করতে করতে শেষ হয়ে গেছে। এখন তুমি করবা কি, বাকি 15 দিনেও তো তোমার খরচ খরচ তো থাকবে, তাই না? কিছু সব খরচ তো প্রথম 15 দিনে হয়ে যাবে, আছে এরকম না, ক্যাশ আউটফ্লো তোমার এর পরেও আছে। পরের 15 দিনের জন্য তুমি যে জিনিসটা করবা, এই 15K-টা, ঠিক আছে, এটাকে ডিসইনভেস্টমেন্ট করবা। তাহলে আমি এই বিষয়টা, এই যে 15K ইনভেস্টমেন্টের 15K, ঠিক আছে, এই যে আমার 15K ছিল, এটা তো আমার এক্সহস্টেড হয়ে গেছে ডিসবার্সমেন্টেরটা। দাঁড়ো, আমি এটা ইয়ে দিয়ে দেখাই। এই যে ডিসবার্সমেন্টের 15K ছিল, এটা তো আমার এক্সহস্টেড হয়ে গেছে, তাই না? তো এই অ্যাকাউন্টটা আমার খালি হয়ে গেছে। আমার এই যে 15,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল, এটাকে আমি ডিসবার্সমেন্ট করব, ঠিক আছে? বা এটা, সরি, এটাকে আমি ডিসইনভেস্টমেন্ট করব। সো ডিসইনভেস্টমেন্ট করব হলো, আমার ডিসইনভেস্টমেন্ট করলে আমি এই 15,000 টাকা আমার এখানে চলে আসতেছে, ঠিক আছে? এই অ্যাকাউন্টে আমার 15K চলে আসতেছে। আর এখানে কি হয়ে যাচ্ছে, আমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কিছু থাকতেছে না, ঠিক আছে? এটা হলো আমার নেক্সট 15 ডেজ এর অবস্থা, ঠিক আছে? অর্থাৎ লাস্ট 15 ডেজে আমার এরকম থাকতেছে, ঠিক আছে? So, এই হলো তাহলে মডেলটা। আমি একটু রুলসটা দেখাই স্ক্রিন শেয়ার অফ করে দিয়ে, দেন আমি আবার ইয়েতে আসবো, পরে আবার স্ক্রিন শেয়ার দিব। একটু আস্তে ধীরে পড়াচ্ছি যাতে বুঝতে কনফিউশন না লাগে। বেশিক্ষণ লাগবে না, তো একটা জিনিস শুধু একটা কনসেপ্টই পড়াচ্ছি। সো এখানে দেখো, এখানে বলছে যে when the cash inflow is received, invest 1/2 of the total inflow, ইনভেস্টমেন্ট করবো অর্থাৎ 15,000, and put the remaining 1/2 in the disbursement account during the first half of the period, অর্থাৎ কি প্রথম 15 দিনে pay disbursement from the disbursement account, হ্যাঁ, অর্থাৎ প্রথম 15 দিনে আমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে যে আমি 15,000 টাকা ব্যালেন্স করছিলাম, রাখছিলাম, ওটা থেকে আমি আমার ক্যাশ আউটফ্লোর খরচগুলো মিটাবো। যখন আমার 15 দিন পার হয়ে যাবে, 1/2 অফ দ্য পিরিয়ড পার হয়ে যাবে, তখন আমি করব কি, যে আমার ওই যত 15,000 টাকা আমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আছে, সেটা আমি ডিসইনভেস্টমেন্ট করে ফেলবো, হ্যাঁ, অর্থাৎ ইনভেস্টমেন্ট সেল করে নিলে, তাহলে ওই টাকাটা, আমার 15,000 টাকাটা আমি ক্যাশ আউট করে ফেললাম, ওটা করে আমি এটাকে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম, ঠিক আছে? দেন হলো সেখান থেকে আমি খরচ করলাম বাকি 15 দিনের জন্য। এটাকে বলা হচ্ছে টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি, ঠিক আছে? এরপরে তোমার ইয়ে আছে, তোমার এটা হলো তোমার ইয়ে থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজিও আছে, আমি সেই আলোচনায় আসবো, বাট এখানে এটা নিয়েও এখন অনেক কিছু আলোচনার বিষয় আছে। তোমার স্টপ শেয়ারিং করে দিই আমি।
আচ্ছা, এখন আমি এখান থেকে ফর্মুলা ডিরাইভ করে দেখাবো আমার ইনকাম কি লস কি, ঠিক আছে? সো আমি ইনভেস্টমেন্ট ইনকামের ইয়েতে আসতেছি, দেন আমি এটাতে দেখাবো, ঠিক আছে? সো এখান থেকে আমার যে ইনভেস্টমেন্ট ইনকাম, ইনকাম আমি কেমনে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বোঝার চেষ্টা করো। আমি এটা বইয়ে যে ফর্মুলাটা আছে সেটা কেমনে আসছে আমি সেটা দেখাচ্ছি। আমার ইনভেস্টমেন্ট ইনকাম বা ইন্টারেস্ট ইনকাম এটাকে বলতেছে ট্রু ট্রানজাকশন স্ট্র্যাটেজির। এখন আমাকে আচ্ছা আগে দুটো ভ্যারিয়েবল কথা আগে বুঝতে হবে। দুটো ভ্যারিয়েবল বুঝাই দিই আগে। তো সেই ক্ষেত্রে তোমার ভ্যারিয়েবল ধরো, হ্যাঁ, দুটা ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল হলো ওয়াই এর কথা বলছে তোমার ওয়াই, আর একটা হলো তোমার আই এর কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, ওয়াইটা ও এ এর কথাও আছে, এর কথা পরে আছে। আচ্ছা, ওয়াইটা হলো তোমার ক্যাশ ইনফ্লোর অ্যামাউন্ট, তো সেটা কত, 30,000 টাকা ইনভেস্টমেন্ট করছো, ঠিক আছে? আইটা কি, আইটা হলো তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট, ঠিক আছে? এই যে 30,000 ইনভেস্টমেন্ট করনি, আমি ভুলে মুখ থেকে অন্য কথা বের হয়ে যাচ্ছে। ওয়াই হলো ক্যাশ ইনফ্লো, ঠিক আছে? যে টাকা ক্যাশ ইনফ্লো হিসেবে আসছে তোমাকে, আসে প্রত্যেক মাসে, মানে প্রত্যেক পিরিয়ডে আসে। আইটা কি, আইটা হলো তোমার ইন্টারেস্ট অ্যামাউন্ট, যেই ইন্টারেস্ট রেটটা তুমি, ইন্টারেস্ট রেট যে ইন্টারেস্টটা তুমি ইনভেস্টমেন্ট করবা। আর এটা হলো তোমার ট্রানজাকশন কস্ট অফ ইনভেস্টিং এন্ড ডিসইনভেস্টমেন্টিং, ঠিক আছে? অর্থাৎ আমি বলছিলাম কি, অ্যাজিউম করে নিচ্ছে যে ইনভেস্টিং এর এবং ডিসইনভেস্টিং এর ট্রানজাকশন কস্ট সেম। হ্যাঁ, তো ধরলাম আমার 50 টাকা, যেমন ইনভেস্টিং এও ট্রানজাকশন কস্ট 50 টাকা, ডিসইনভেস্টিং এও ট্রানজাকশন কস্ট 50 টাকা। ওকে, সো আমি ভ্যারিয়েবল গুলা কি সেটা বুঝাই দিলাম, দেন এখন আমি জাস্ট ফর্মুলাতে আসতেছি, ঠিক আছে? সো ফর্মুলাটা হলো যে তোমার, আচ্ছা আগে ফর্মুলাটা লিখে নেই, তারপর আমি এক্সপ্লেইন করি যে এটা কেন এরকম। হ্যাঁ, তো ফর্মুলাটা হলো এরকম যে হাফ ইন্টু আই ওয়াই, এটা হলো আমার ইনভেস্টমেন্ট ইনকাম বা ইন্টারেস্ট ইনকাম, ঠিক আছে? হাফ ইন্টু আই ওয়াই, ওয়াইটা কি আমার 30,000, আইটা কি ইন্টারেস্ট রেট, তাহলে 30,000-এর উপর আমি যে ইন্টারেস্ট রেট পাচ্ছি, 30,000-এর উপর আমি যে ইন্টারেস্ট রেট পাচ্ছি সেটা আমার হয়ে যাচ্ছে ইনকাম। তাহলে এই হাফ ইন্টু হাফ দিয়ে কেন গুণ করছি? হাফ ইন্টু হাফ দিয়ে গুণের এই কারণে করছি, এই যে 30,000 টাকা আমি ইনভেস্টমেন্ট করতেছি, সরি আমি 30,000 তো ইনভেস্টমেন্ট করতেছি না, 30,000 হলো আমার ক্যাশ ইনফ্লো, ওয়াই হলো আমার ক্যাশ ইনফ্লোর অ্যামাউন্ট, কিন্তু আমি ইন্টারেস্ট তো আমি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টের উপর পাবো, তাই না? তো আমার ইনভেস্টমেন্ট আমি করতেছি 30,000-এর অর্ধেক, তাহলে ওয়াই এর অর্ধেক আমি ইনভেস্টমেন্ট করতেছি, এর কারণে আমি ওয়াই কে হাফ দিয়ে গুণ দিচ্ছি, ঠিক আছে? এবং যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছি সেই ইন্টারেস্ট রেটটা আমি কিন্তু, আমাকে ধরো কোশ্চেনে 30 দিনে ইন্টারেস্ট রেট দেওয়া আছে, কিন্তু আমি তো ইনভেস্টমেন্ট করতেছি 15 দিনের জন্য, ঠিক আছে? তাহলে এই যে আইটা, এইটা আমার কাছে ইন্টারেস্ট রেটটা দেওয়া আছে 30 ডেজের, কিন্তু এটা আমার 15 ডেজে ইন্টারেস্ট রেটে কনভার্ট করতে হলে এটাকে আমার কি হাফ দিয়ে গুণ দিতে হবে, তাই না? সো এর কারণে ফর্মুলাটা এরকম যে তোমার, এটা হলো যে, ঠিক আছে, হাফ ইন্টু আই বাই ওয়াই। সো এটাকে আরো এক লাইন এক্সটেন্ড করে দিয়েছে, এটা হলো 1/4 আই ওয়াই, ঠিক আছে? এটা হলো তোমার ইনকামের ফর্মুলা। এখন আরেকটা ফর্মুলা লাগতেছে তোমার, সেটা হলো ইয়ের, যে লাগতেছে সেটা হলো প্রফিটের, ঠিক আছে? সো প্রফিটের ফর্মুলাটা তুমি কেমনে বের করতেছো? আমি প্রফিট বের করব, ঠিক আছে? সো প্রফিট বের করতে গেলে এটা তো আমার ইনকাম, জাস্ট ইনকাম থেকে আমি কস্ট বাদ দিয়ে দিব, 1/4 ওয়াই মাইনাস 2 এ, ঠিক আছে? এটা কি আমার বলছিলাম ট্রানজাকশন কস্ট, ট্রানজাকশন কস্ট আমার দুইবার যাবে, একবার ইনভেস্টমেন্ট একবার ডিসইনভেস্টমেন্ট, এর কারণে আমি 2 এ বাদ দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটাকে কেন ট্রু ট্রানজাকশন স্ট্র্যাটেজি বলতেছে? নাই আমার কাছে। ট্রু ট্রানজাকশন স্ট্র্যাটেজি এর কারণে বলতেছে, কারণ এখানে হলো তোমার দুইবার ট্রানজাকশন হচ্ছে, ইনভেস্টমেন্ট এবং ডিসইনভেস্টমেন্ট মিলে ট্রানজাকশন কস্ট দুইবার ইনকার করা লাগতেছে। কেমনে? দেখো, 30,000 টাকা তোমার কাছে ছিল, আগের পেজে আসি, সেখান থেকে 15K এখানে তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠাইছো, 15K ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে পাঠাইছো, ঠিক আছে? সো 15K যে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে গেছে সেখানে তো তোমার কোনো, এটা জাস্ট অ্যাকাউন্টে রাখছো ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে, এখানে তো তোমার কোনো ট্রানজাকশন কস্ট যাবে না বা যায়নি, ট্রানজাকশন কস্ট যাচ্ছে ইনভেস্টিং এবং ডিসইনভেস্টিং এর জন্য, ঠিক আছে? তাহলে এই 30K এর মধ্যে 15,000 যেটা তুমি ইনভেস্টমেন্ট করছো, হুম, এইটার অংশ তোমার একটা ট্রানজাকশন কস্ট যাচ্ছে, তাহলে একটা ইনভেস্টমেন্ট ট্রানজাকশন আছে। তারপর হলো আমার যে বিষয়টা আমি দেখতেছি যে এই 15K কে আমি পরে কি আবার করছি, এই 15, স্ক্রিন এখানে চেঞ্জ হয়নি কেন, ওই যা হয়েছে একটু পরে দিছে। এই 15K যেটা আছে, এই 15K কে আমি পরে ডিসইনভেস্টমেন্ট করতেছি, তাই না? তাহলে ডিসইনভেস্টমেন্ট একবার, একটা ডিসইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে? সো টোটাল আমার দুটো ট্রানজাকশন কস্ট যাচ্ছে,
ঠিক আছে। সো এর কারণে এটাকে বলা হচ্ছে তোমার টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি। স্ক্রিন কি কালো হয়ে গেল? আমি কালো কেন জানি দেখতেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? এখন তো আছে কেন? স্ক্রিন শেয়ার। কালোই দেখাচ্ছে। আচ্ছা কালো কেন হইলো ঠিক জানি না, এক মিনিট আমি অন্য কাজ করি, এটা আবার শেয়ার দিই। প্রবলেম করতেছে কেন এটা তো বুঝতেছি না। দারুণ, দেখি এটা সলভ করার চেষ্টা করি। আমার ফোনে ক্লিয়ার আছে, কিন্তু এখানে ল্যাপটপে এটা শেয়ারিং এরকম আসতেছে কেন? একটা কি নতুন ইয়ে খুললে আসবে নাকি ঠিক মতো দিয়ে? আসবে মনে হয়, একটু দাঁড়াও। এডিটে অপশন কই? সমস্যা নেই, আমি অন্য স্ক্রিনে দেখাই। আচ্ছা যে সো আচ্ছা কি বলতেছিলাম আমি? আচ্ছা ইনভেস্টমেন্ট ইনকাম এবং যে তোমার প্রফিটের ক্যালকুলেশনটা ফর্মুলাটা আমি দেখাইছি, ঠিক আছে। এটা হলো আমি দেখাইছি যে টু ট্রানজাকশন স্ট্র্যাটেজির বিষয়টা, যে টু ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে তোমার দুটা কস্ট যাচ্ছে তোমার, দুটো একটা হলো মানে দুটা ট্রানজাকশন কস্ট যাবে, একটা ইনভেস্টমেন্ট ট্রানজাকশন, একটা ডিসইনভেস্টমেন্ট ট্রানজাকশন, ঠিক আছে। এখন আমি দেখাবো যে থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজি যে বিষয়টা হবে দুটা ডিসইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট সবসময় একটাই হবে, সবসময় না, সবসময় না। আচ্ছা যাই হোক, না এটা ভুল বলছি, সরি। ইনভেস্টমেন্ট সবসময় একই, ইনভেস্টমেন্ট দুইটা, ডিসইনভেস্টমেন্ট একটা, খুব সম্ভবত। আমি এক্সাম্পল দিয়ে দেখাই বিষয়টা, তাহলে ক্লিয়ার হবে, ঠিক আছে। থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজির বিষয়টা দেখাচ্ছি, যে এখন আমি ধরলাম যে 30K তোমার ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। আচ্ছা এটা ইয়ে দিয়ে দেখাই, 30K তোমার ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। সো এই 30K এর মধ্যে তুমি থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে যে বিষয়টা হচ্ছে, এটাকে তোমার তিনটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তিনটা ভাগে অ্যাকচুয়ালি তিনটা ভাগ বলতে তিনটা পিরিয়ডে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। 10K 10K আর 10K, ঠিক আছে। আচ্ছা এটা দুটা ভাগে আপাতত দেখাই, তিনটা পিরিয়ডে ভাগ হবে, বাট ভাগ করবা দুইটা পিরিয়ডেই, মানে দুটা ভাগেই ভাগ করবা 30K, ঠিক আছে। সো এই 30K এর হলো তোমার তো 30K এর মধ্যে তোমার এই তিন ভাগের দুই ভাগ কত হয় তোমার? 20K হয়। আর তিন ভাগের এক ভাগ কত হয়? 10K। এই 20K কে তুমি করবা হলো ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখবা। আর এই যে 10K, এটা তুমি ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে রাখবা। আমি যে রুলস বলতেছি, রুলস এর কথা তোমার বইয়ে আছে, স্লাইডে আছে, বাট বিষয়টা হলো যে তোমার রুলস গুলা হলো তোমার ওই যে যেভাবে বললাম ল্যাঙ্গুয়েজ আকারে বলা আছে, কিছুটা বুঝতে হয়তো একটু কষ্ট হতে পারে যদি আগে থেকে এক্সাম্পলটা যদি আগে না বুঝতে পারো, ঠিক আছে। সো এইটা হলো তোমার 20K হলো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে 10K, ঠিক আছে। সো এইটা কত পিরিয়ডের জন্য রাখবা? পিরিয়ড হলো 1/3 অফ দ্য পিরিয়ড। এখন আমি সেম এক্সাম্পলই দেখাচ্ছি, জাস্ট সেম এক্সাম্পলটা আমি থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজি দিয়ে করতেছি, ঠিক আছে। তো 30,000 টাকা আমার ক্যাশ ইনফ্লো, পিরিয়ড আমার কত? 30 ডেজ, প্রতি 30 দিন পর পর আসে।
তো এই পিরিয়ডে যদি আমি 1/3 বের করি তাহলে সেটা কত দিন হবে? 10 দিন। তাহলে 1/3 অফ দ্য পিরিয়ডের জন্য মানে 10 দিনের জন্য 10 দিনের জন্য আমি 20K টাকা ইনভেস্টমেন্ট করব, আর 10K কি ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে রেখে দিব। ঠিক আছে, তো এই বিষয়টা আমি আবার এই ছকের মাধ্যমে দেখাই। এখানে তোমার প্রথম যে 10 ডেজ, ঠিক আছে, সেখানে তোমার এখানে 20K থাকতেছে, এখানে 2/3 থাকবে তোমার টোটাল অ্যামাউন্টের। ঠিক আছে, আর এখানে 1/3 থাকবে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে। ডান পাশেটা ডিসবার্সমেন্ট, বামেটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট দেখাচ্ছি। ঠিক আছে, তো যখন 10 দিন শেষ হবে, এই যে তোমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে 10K ছিল, এই 10K এক্সহস্ট হয়ে যাবে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, শেষ হয়ে যাওয়ার পরে তো ইনিশিয়ালি ব্যালেন্সটা নীল থাকবে, কিন্তু এর পরেই নীল হওয়ার পরেই তুমি যে কাজটা করবা 10 দিন যাওয়ার পরে, এই যে 20K, এই 20K এর হাফ অ্যামাউন্ট, ঠিক আছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে যে টাকা আছে, ঠিক আছে, প্রথম পিরিয়ডটা যাওয়ার পরে, তো সেই হলো প্রথম পিরিয়ড বলতে এই পিরিয়ডকে তো আমরা 3 ভাগে ভাগ করছি, 1/3 অফ দ্য পিরিয়ড। সো এই 10 দিন যাওয়ার পরে আমি এই 20K এর হাফ কত, 10K আমি ডিসইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম, আর 10K এখানে রাখলাম। ঠিক আছে, এখন এটা কত সময়ের জন্য? এটা হলো আবার 1/3 পিরিয়ডের জন্য, তাহলে এটা আবার 10 ডেজের জন্য, মানে এটা হলো পরবর্তী 10 ডেজ। ঠিক আছে, 10 থেকে 20। এর পরের যে বিষয়টা সেটা হলো যে তোমার 20 দিন গেছে, 20 দিন পর এই 10,000ও এক্সহস্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো 20 দিন যাওয়ার পর তখন তুমি যে বিষয়টা করবা, এই যে 10,000 টাকা রিমেনিং যে টাকাটা আছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এটা পুরাটা তোমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছ। ঠিক আছে, এটা হলো 21 থেকে 30 নাম্বার ডেজের জন্য। ঠিক আছে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কোনো টাকা নাই এই 10 দিনের জন্য, শেষ 10 দিনের জন্য। ওকে, সো এই হলো তোমার সেই ট্রানজাকশন স্ট্র্যাটেজি। সেই ট্রানজাকশন কেমনে? ওকে, এটা হলো তোমার ডিসইনভেস্টমেন্ট দুবার। এটা যতটুকু আমি পড়ছিলাম যে ইনভেস্টমেন্ট একবার, ইনভেস্টমেন্ট ঠিকই আছে, একটা ইনভেস্টমেন্ট দুটো ডিসইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই যে তুমি একটা ডিসইনভেস্টমেন্ট করতেছো, এখানে আবার তুমি ডিসইনভেস্টমেন্ট করতেছো। ঠিক আছে, দুইবার তোমার ডিসইনভেস্টমেন্ট করা লাগতেছে, একবার ইনভেস্টমেন্ট করা লাগতেছে, এটাকে তোমার থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজি বলতেছে। সো এখানে তোমার যে বিষয়টা হচ্ছে যে দাঁড়াও একটু, আচ্ছা এখানে তোমার লাভটা কি হচ্ছে আমি একটু যদি আগেরটা খেয়াল থাকে, টু ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে তোমার কি হচ্ছিল? টু ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে তুমি ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখতেছিলা? 15,000 টাকা। কিন্তু এখন তুমি এই থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ইনিশিয়ালি কত টাকা রাখতেছো? 20,000 টাকা রাখতেছো। ঠিক আছে, অর্থাৎ এখন আরো বেশি টাকা রাখতে পারতেছো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ইনিশিয়ালি। ঠিক আছে, সো এটা হলো তোমার এই থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজি করার সুবিধা। এখন থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে তোমার ইনভেস্টমেন্ট ইনকামের সূত্র কি হবে? তোমার থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে তোমার প্রফিটটা কি হবে? ঠিক আছে, তো সেক্ষেত্রে ওখানে তোমার বিষয়টা হচ্ছে কি, ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমি এখন দেখাবো। আবার দুটো ফর্মুলা দেখাবো, যে ইনভেস্টমেন্ট ইনকাম এবং হলো তোমার ইনকাম, প্রফিট। আচ্ছা আমি একবারে ইনভেস্টমেন্ট ইনকাম বা ইন্টারেস্ট ইনকাম যেটা, সেটার ফর্মুলাটা লিখে দিই। ঠিক আছে, দেন এটাকে এক্সপ্লেইন করব আমি। বিষয়টা হলো এরকম যে 2/3 ইন্টু 1/3 y প্লাস 1/3 ইন্টু 1/3, জায়গা তো নাই, আচ্ছা এখানে আই লেখিনি আমি ভুলে, IY। ঠিক আছে, তো এই হলো তোমার ফর্মুলা ইন্টারেস্ট ইনকাম বের করা। ঠিক আছে, তো এটাকে যখন আমি একটু একটু ক্যালকুলেশন করব, তখন এটা আমার চলে আসতেছে শুধুমাত্র 1/3 IY। কোশ্চেনটা হলো এটা থেকে এটা কেমন আসতেছে সেটা নেই, তো জাস্ট ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। ঠিক আছে, তোমার এই উপরেরটা যেটা আছে এইটা, ঠিক আছে, এটা কেমনে আসতেছে, তো এটা এক্সাম্পলের সাথে মিলাইলে তুমি বুঝতে পারবা যে তোমার ওয়াইটা হলো, তোমার যদি আগের এক্সাম্পলটা দেখো, ইনভেস্টমেন্টে এখানে যে 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছো, ঠিক আছে, এই 20,000 টাকা তোমার কি
ওয়াই এর কত, ওয়াই কি, ওয়াই হলো তোমার ক্যাশ ইনফ্লো, ওয়াই আমি বলছি ক্যাশ ইনফ্লো, তাহলে ক্যাশ ইনফ্লো থেকে তুমি 20,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছো, এটা ওয়াই এর কত অংশ, 2/3 অংশ, ঠিক আছে। এবং কত পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতেছো, 1/3 পিরিয়ডের জন্য, 10 দিনের জন্য। তাহলে এই যে আই ওয়াই কে আমি 2/3 ইন্টু 1/3 দিয়ে গুণ দিছি, ঠিক আছে। একইভাবে এখান থেকে তো আমি এই 20,000 উপর একটা ইন্টারেস্ট ইনকাম পাবো, তো সে এখানে এই 20,000 উপর ইন্টারেস্ট ইনকাম এই প্রথম অংশে ক্যালকুলেট করছে যোগের আগে। আবার একটা ইন্টারেস্ট ইনকাম এই 10,000 যে ইনভেস্টমেন্ট করছি সেখান থেকে পাবো। এই 10,000 আমার আহ, এই 10,000 আমার কত ইনভেস্টমেন্টের 1/3 টোটাল, মানে ক্যাশ ইনফ্লো এর কত পার্সেন্টেজ, ক্যাশ ইনফ্লো এর 1/3, ক্যাশ ইনফ্লো আমার কত 30,000, এটা হলো আমার 30,000 এর 1/3 অর্থাৎ 10,000, ঠিক আছে। সো এই 10,000 আমি কত পিরিয়ডের জন্য ইনভেস্টমেন্ট করতেছি, 10 ডেজ এর জন্য, 1/3 এর জন্য। তাহলে এই 1/3 ইন্টু 1/3 ইন্টু আই ওয়াই, ঠিক আছে। তো এখান থেকে এই ফর্মুলাটা ডেরাইভ হয়েছে। তো সেটাকে তখন তুমি যোগ করলে 1/3 আই ওয়াই, 1/3 আই ওয়াই, এটা হচ্ছে তোমার ইন্টারেস্ট ইনকামের ফর্মুলা। এখন যদি আমি প্রফিটের ফর্মুলা লিখতে চাই, যদি আমি লিখি প্রফিট, প্রফিটে আমার কি হবে, এই 1/3 আই ওয়াইটা আমার কি ইনকামের ফর্মুলা, এখান থেকে আমার কস্টটা বাদ যাবে, এই কস্টটা হচ্ছে আমার 3 ইন্টু এ, ঠিক আছে, তিনটা ট্রানজাকশন কস্টের। সো এইটা হলো আমার 3 ট্রানজাকশন স্ট্র্যাটেজি। সো 2 ট্রানজাকশন, 3 ট্রানজাকশনের। সেটা এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলবো বলো ভাই। সেটা হচ্ছে যে ফার্স্ট যে পার্টটুকু 2/3 আর 1/3 ইন্টু আই ওয়াই ওটুকু দিচ্ছে, কিন্তু পরের ওই অংশটা একটু আরেকবার বলে, মানে এখানে কি আমি আবার ইনভেস্টমেন্ট করছি, কিন্তু ইনভেস্টমেন্ট আমি একবারই করছি না, 1/3 ইন্টু 1/3 আই ওয়াই হলো যেটা, পরের অংশটুকু যোগ হলো যে। না না, এখানে একটু বুঝতে হবে বিষয়টা, আমি বুঝাই। তুমি ইনভেস্টমেন্ট একবারই করছো কিন্তু ইনভেস্টমেন্টের পিরিয়ডটা সেম না। অর্থাৎ আমি বুঝাই, তোমার এখানে 30,000 টাকায় আসিল তোমার কাছে ব্যালেন্স হিসেবে, এখান থেকে তুমি 20,000 টাকা ইনভেস্টমেন্ট করছিলা কত পিরিয়ডের জন্য, 10 দিনের জন্য, 10 দিনের জন্য, 10 দিনের তাই না, জন্য। 10 দিনের জন্য। 10 দিন যাওয়ার পর করছো কি, 10,000 টাকা উঠায় ফেলছো, তাই না। জি কিন্তু এই যে জি 10,000 টাকা রয়ে গেছে, এটা কি আবার ইনভেস্টমেন্ট করা লাগছে, এটা তো একবার, এটা ট্রানজাকশন কস্ট একবার ইনকার করে ফেলছো, বুঝতে পারছো জিনিসটা। তুমি তো একবারেই, এখানে আমি একবার জিনিসটা বলছিলাম যে ট্রানজাকশন কস্টটা তোমার কিন্তু কত অ্যামাউন্ট জি জি ঢুকাইতেছো সেটার উপর ডিপেন্ড করে না, তুমি একবারেই 20,000 টাকা ইনভেস্টমেন্ট করে ফেলছো, তো এখানে অ্যামাউন্টের উপর ডিপেন্ডেন্ট না, এটা হলো তুমি কতবার ইনভেস্টমেন্ট করতেছো। তো ইনভেস্টমেন্ট তুমি এই 30,000 এর মধ্যে 20,000 টাকা একবারেই তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ঢুকাই দিচ্ছ, ঠিক আছে, মানে রেখে দিচ্ছ, ঠিক আছে। এখন দেন হলো করছো কি 20,000 থেকে 10,000 উঠে ফেলছো, তো 10,000 উঠে ফেলা তাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আর বাকি আছে 10,000, তো সেটা আরো 10 দিনের জন্য ছিল। কিন্তু এরকম তো না যে ওই 10,000 তুমি 10 দিনের জন্য, মানে ওটা তোমার কাছে ওই ইনভেস্টমেন্ট কখন হইতো, যখন এটা এমন হতো যে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে ছিল না, তুমি বাইরে থেকে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে আনছো, ঠিক আছে, তখন এটা ইনভেস্টমেন্ট হতো। এটা তো আগের ইনভেস্টমেন্টই কমে গেছে অ্যামাউন্টে, জাস্ট 10,000 টাকা কমায় ফেলছো, ঠিক আছে। তাহলে তোমার আচ্ছা আচ্ছা ইনভেস্টমেন্ট তো একটা, ঠিক আছে। সো এই যে একটা ইনভেস্টমেন্ট সেটা কত, মানে প্রথম অংশে প্রথম 10 দিনের জন্য আমি ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট রেটটা বের করে ফেলছি, আমি পরের 10 দিন ইন্টারেস্ট রেট বের করতে চাচ্ছি। তো পরের 10 দিন আমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কত ছিল, 10,000, জি জি ঠিক আছে। ওই এই 10,000 ওই 10,000 আমার 10,000 ক্যাশ ইনফ্লো এর কত, 1/3 অ্যামাউন্ট, তাহলে টোটাল। ওয়াই কে আমি 1/3 দিয়ে গুণ দিব, ওয়াই আমার ক্যাশ ইনফ্লো। আর এটা কত দিনের জন্য আছে, আমার ইন্টারেস্ট অ্যামাউন্টটা, এটা তো 10 1/3 দিনের দিনের জন্য। জন্য, 10 দিনের জন্য, 10 তাহলে আমি দিনের জন্য। ইন্টারেস্টের রেটকে 1/3 দিয়ে গুণ দিব, আই কে 1/3 দিয়ে। তাহলে আই তো আবার ওয়াই এর সাথে গুণ যাচ্ছে, আর 1/3 সব একসাথে গুণ গেলে তাহলে তোমার এই জিনিসটা হচ্ছে এই পাশেরটা, ডান পাশের অংশটা, জি জি ঠিক আছে, বুঝতে পারছি জি। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছো। জি জি আচ্ছা, তো 2 ট্রানজাকশন 3 ট্রানজাকশন মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। আর দেন হলো আরো কিছু ফর্মুলা আছে এখানে, তোমার হলো একটা আছে n নাম্বার অফ ট্রানজাকশনের জন্য, আর হলো কিছু এক্সট্রা ফর্মুলা আছে। ওকে, n নাম্বার অফ ট্রানজাকশন দেখি কিছু এক্সট্রা ফর্মুলা যেটা আছে ওটা ম্যাথের সাহায্যে আমি এক্সপ্লেইন করব, আমার কাছে দুটো ডেমো ম্যাথ আছে, ওগুলো আমি পড়ায় দেখাই দিব। এখানে একটা সমস্যা আছে, মনে হয় আমার লিংক আবার দেওয়া লাগবে, কারা কারা কলে আছো তাদেরকে দিয়ে দিব লিংক, ঠিক আছে, সমস্যা নেই, ভালো তো আছে।
আচ্ছা, আমার মনে হয় সময় নেই, আমি এই মিটিংটা ক্লোজ করি। মানে আরো আধা ঘন্টা লাগবে হয়তো, শেষ হয়ে যাবে। আমি একটা লিঙ্ক দিচ্ছি যারা আছো মিটিং। আচ্ছা, আমি বলতেছি এখানে তোমার ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, তো আমি এখন এন, আচ্ছা আমি এখন এন ট্রানজাকশন স্ট্র্যাটেজির জন্য তোমার ইয়েটা দেখাবো। ঠিক আছে, যে ট্রানজাকশন স্ট্র্যাটেজি, এখন এটা তো আমি 2 বা 3 হলে কি হয় সেটা বলছি, যে যদি এর সংখ্যা যদি এর চেয়ে বেশি হয়, ঠিক আছে, যে তোমার এন নাম্বার অফ ট্রানজাকশনের ক্ষেত্রে, অর্থাৎ 5, 6, 10 যাই হয়, ঠিক আছে, তখন তুমি ফর্মুলাটা কেমনে
বিষয় বের করবা, ঠিক আছে? তো n ট্রানজাকশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে মানে n নাম্বার অফ ট্রানজাকশনের জন্য তোমার স্ট্র্যাটেজির ফর্মুলাটা কি হবে? সো এক্ষেত্রে তোমার ইন্টারেস্ট ইনকাম কোথায় কেন টিউবলাইট এনে যাবো পর্দা পার্সেল এনে কোন টিউবলাইট কোন টিউবলাইটের ধরে না তো এগুলো চেক করতে হবে এই মিস্ত্রি ভালো কাঠ এভাবে ঘুরাই দিলে ওই দিলে টিউবলাইট পাবো ওখানে পাবে কাঠ এখানে এইভাবে করে দিলে লেখো। এভাবে করে দিলে ইদার পাড়ায় এনে পিলারের কাছে যাবে ও কি প্লাস করতেছে আচ্ছা, তো এখানে আমি যে ফর্মুলাটা লিখছি n-1, আচ্ছা আমার মনে হয় এটা লেখার দরকার নেই, এটা আমার কাছে অন্য ওয়েতে আমি দেখাতে পারবো, আমার কাছে লেখা আছে সব, ঠিক আছে? ফর্মুলার একটা পেজ আছে, এটা আমি তো অলরেডি বুঝাইছি, ঠিক আছে? লেখালেখির বিষয় কি আর বেশি কিছু আছে? না, খুব বেশি লেখালেখির বিষয় না, তাহলে আমি তোমাকে অন্য ইয়ে থেকে দেখাচ্ছি। এটা শেয়ারিং অফ করে দিই, দরকার হইলে তখন শেয়ার করবো। আচ্ছা দেখো, ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, টু ট্রানজাকশনের কিন্তু 1/4 ইন্টু IY এটার কথা বলছিলাম। সো এই বিষয়টা কিন্তু অলরেডি এখানে দেখতে পাচ্ছ, 1/4 IY থেকে 2 এ বাদ দিচ্ছে। এটা টু ট্রানজাকশন স্ট্র্যাটেজি, ইন্টারেস্ট ইনকাম এবং প্রফিট বা ইনভেস্টমেন্ট ইনকামও বলে। এটা হলো 3 ট্রানজাকশনের জন্য যে ফর্মুলাটা দিচ্ছি, 1/3 IY, 1/3 IY থেকে 3 এ বাদ দিচ্ছি। এখন ফর্মুলা ফর n ট্রানজাকশন স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি যদি হয় তোমার n নাম্বার অফ ট্রানজাকশনের জন্য, সেক্ষেত্রে তোমার আগে এই বিষয়টা দেখো যে ইন্টারেস্ট ইনকাম এবং প্রফিট, শুধুমাত্র এই দুইটা জিনিসটা দেখাচ্ছি আগে। তোমার ইন্টারেস্ট ইনকাম কি হচ্ছে? তোমার ইন্টারেস্ট ইনকাম হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2n ইন্টু IY। সো এখন n এর মান তোমার যা হয়, n এর মান যদি 5 হয়, এটা হবে 5-1 ডিভাইডেড বাই 2 ইন্টু 5 ইন্টু IY। সো এভাবে করে তুমি ইন্টারেস্ট ইনকাম বের করবা। এরকম প্রফিটের ফর্মুলাটা দেওয়া আছে, প্রফিটটা অ্যাপ্লাই করে এখন যদি 5 যদি হয় তোমার, তাহলে 5 হলে তোমার ট্রানজাকশন কস্ট যাবে 5 ইন্টু A, ঠিক আছে? 5 ট্রানজাকশন যদি হয়। আচ্ছা, দেন হলো এই বইয়ে যে আলোচনাটা করা আছে, আমি 2 ট্রানজাকশন 3 ট্রানজাকশনে আলোচনায় আসছি। দেন হলো অপটিমাল, মানে এটা হলো এইসব ট্রানজাকশন স্ট্র্যাটেজির মধ্যে এখানে তোমার একটা জিনিস ডিটারমাইন করা লাগতে পারে, যেটা হলো অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন, ঠিক আছে? এখন তুমি তো 2 ট্রানজাকশন স্ট্র্যাটেজি ইউজ করতে পারো, 3 ট্রানজাকশন স্ট্র্যাটেজি ইউজ করতে পারো, 4 ইউজ করতে পারো, 5 ইউজ করতে পারো, কত ইউজ করা উচিত, ঠিক আছে? এখানে বিষয়টা হলো কি, এই যেমন তুমি এই জিনিসটা যদি দেখো, যে তোমার এখানে বলা আছে যে as number of the transaction increases the interest income increases but so does the total transaction cost, অর্থাৎ ইন্টারেস্ট ইনকাম বাড়তেছে এবং ট্রানজাকশন কস্টও বাড়তেছে, ঠিক আছে? মানে তোমার ট্রানজাকশন যত বাড়তেছে ইন্টারেস্ট ইনকাম বাড়তেছে। এই গ্রাফটা যদি দেখতে চাও, যে নাম্বার অফ ট্রানজাকশন এবং কস্ট, ঠিক আছে? তো এই এনএটা কি? ট্রানজাকশন কস্ট। ট্রানজাকশন কস্ট হলো ট্রানজাকশনের সাথে বাড়তেছে, ওই যে 2A 3A 5A একটা কনস্ট্যান্ট রেটে বাড়তেছে, তাহলে এটা হলো তোমার কস্টটা। হ্যাঁ, এই হলো কস্ট, ঠিক আছে? কিন্তু এই যে তোমার যে ইনকাম, এটা হলো ইনকামের অংশটা। তো ইনকামের অংশটার গ্রাফ তোমার যত ট্রানজাকশন বাড়তেছো, এটা তো ইনক্রিজিং রেটে বাড়তেছে, এরপর ডিক্রিজিং রেটে বাড়া শুরু করছে, বাড়তে বাড়তে এখানে এই জায়গায় তোমার সমান আসতেছে আর কি। যাই হোক, তো কোন জায়গায় আসলে তুমি দেখো এখানে তোমার হয়তো প্রফিট সবচেয়ে বেশি, এরকম আর কি। তো কোন জায়গায় তোমার আলটিমেটলি অপটিমাল হবে, হ্যাঁ, নাম্বার অফ ট্রানজাকশন, সো কত নাম্বার অফ ট্রানজাকশনে অপটিমাল হবে, এই জিনিসটা তোমার বের করার লাগতে পারে, ঠিক আছে? তো এটা বের করার ক্ষেত্রে তোমার যে বিষয়টা করা লাগতেছে, যে তোমার একটা ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে? সো ফর্মুলাটা হলো এই যে এটা, যে n, এটাকে n স্টার উপরে দিয়ে দিছি আর কি। তো এটা IY ডিভাইডেড বাই 2A, ঠিক আছে? n স্টার আর কি সমান কি, এটা ফর্মুলাটা হলো IY ডিভাইডেড বাই 2A, পুরোটাকে হোল রুট করছে, ঠিক আছে? হোল রুট পুরোটাকে, এই যে তোমার এইভাবে, ঠিক আছে? n হলো কি, n এর মান যদি বের করতে চাও, IY কে 2A দিয়ে ভাগ করে সেটাকে পুরোটাকে রুট স্কয়ার করবা, ঠিক আছে? রুট স্কয়ার করলে তখন তুমি পেয়ে যাচ্ছ তোমার n অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন। আচ্ছা, তাহলে অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশনের বিষয়টা বুঝতে পারছো। দেন কিছু বিষয় আসি, আরো কিছু জিনিস আছে ম্যাথের পারপাসে লাগে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, উইথড্রয়াল, এগুলা এই আলোচনাগুলোতে আসবো। দেন আমরা, আচ্ছা, গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন আছে আর ম্যাথ আছে, সো ওগুলা করলে আর ক্লাসে তেমন কিছু বাকি নেই।
সো গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন আমার কাছে দুইটা ডেমো ম্যাথ আছে, সো ওই ম্যাথগুলা দেখাবো, কারণ পরীক্ষায় তো ম্যাথই বেশি আসে। আচ্ছা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এখন তোমার যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট জানার লাগে, কেমনে বের করবা? অর্থাৎ এন এর মান থেকে তুমি ইনিশিয়াল, তুমি যেমন 3 ট্রানজাকশনের ক্ষেত্রে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল? 2/3 ছিল। 30K ছিল তোমার ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। তো তার ক্যাশ ইনফ্লোর কত অংশ ছিল? 2/3, ঠিক আছে। তো 2/3 আমার আসছে 20K। যখন এটা আমার ট্রানজাকশন কত ছিল, এন এর মান যখন 3 ছিল তখন আমার এখানে এরকম আসছিল। আবার যখন এন এর মান আমার যখন 2 ছিল, ঠিক আছে, তো 2 ট্রানজাকশন স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমার ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট কত ছিল? 15K ছিল, যদি খেয়াল থেকে থাকে, ঠিক আছে। সো এটা হলো 15K। সো এইভাবে আমাদের বিষয়টা হচ্ছিল। এখন যদি এটা আমি 5 ট্রানজাকশন স্ট্র্যাটেজি, এন এর আমি এই অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন পাইলাম 5 বা 4 যাই পাইলাম, এন্ড সেখান থেকে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত হবে, ঠিক আছে। ওখানে তো রুলে বলে দিছে 2/3 হবে, 1/2 হবে, এটা কত হবে, এটা আমি কেমনে কোন রুলে পাবো? সো এটা আমি বের করে নিব এভাবে করে, n-1 ডিভাইডেড বাই n। হ্যাঁ, সেটাকে y দিয়ে যদি আমি গুণ দেই, তখন আমি পেয়ে যাচ্ছি যে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা কত অ্যামাউন্টের হবে, কত আমার শুরুর যে ক্যাশ ইনফ্লো, মানে আমার যে ক্যাশ ইনফ্লো, সেখান থেকে আমি শুরুতে কত টাকা আমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, আর রিমেনিং টাকা তো আমি আমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, ঠিক আছে। সো এটা হলো আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। উইথড্রয়ালটা কখন করব, ঠিক আছে। আমার যে উইথড্রয়ালটা আমার ট্রু ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে আমি কতদিন পর পর করতেছিলাম? 15 দিন পর পর, অর্থাৎ হাফ পিরিয়ডে আমি ইনভেস্টমেন্ট উইথড্রয়াল করতেছিলাম, এবং মানে ডিসইনভেস্টমেন্ট করতেছিলাম, ঠিক আছে। এবং ইয়েতে ক্ষেত্রে কি করতেছিলাম? 3 ট্রানজাকশন ক্ষেত্রে 1/3 পিরিয়ডে করতেছিলাম। অর্থাৎ আমি কি 1/n পিরিয়ডে উইথড্রয়াল করি, তাই না? অর্থাৎ আমার যদি এটা 2 ট্রানজাকশন হয়, তাহলে আমি হাফ পিরিয়ডে আমি কেমনে বলছি? পিরিয়ড কোনটাকে বলছি আমি? পিরিয়ড হলো টাইম ইন্টারভালকে বলে, অর্থাৎ যেই সময় পর পর তোমার ক্যাশ ইনফ্লোটা রেগুলার বেসিসে আসে। তো ধরো প্রতি 30 দিন পর পর আসে, তাহলে পিরিয়ড হলো তোমার 30 দিন। তাহলে 30 দিনের হাফ পিরিয়ড, ঠিক আছে, অর্থাৎ 15 দিন পর পর তুমি উইথড্রয়াল করতেছিলে। এটা হলো তোমার টু ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে। আবার 3 ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে তুমি 10 দিন পর পর করতেছিলে। সেটা কত ছিল? 30 দিনের কত? 1/3 ছিল, 1/n ছিল, ঠিক আছে। সো এটা যদি তোমার n এর মান যদি 4, 5 হয়, যাই হোক, 1/n পিরিয়ড পর পর তুমি উইথড্রয়াল করবা, ঠিক আছে। তো উইথড্রয়াল এভাবে বুঝতে পারতেছো। এখন কত অ্যামাউন্টে উইথড্র করবা, ঠিক আছে। ইচ টাইম ফার্ম উইথড্র এ সাম অফ 1/n ইনটু y, ঠিক আছে। অর্থাৎ যদি আমি 3 ট্রানজাকশনের বিষয়টাতে আসি, 3 ট্রানজাকশনে তোমার ইনভেস্টমেন্ট কত ছিল, মানে ক্যাশ ইনফ্লো কত ছিল? বারবার আমি ক্যাশ ইনফ্লোকে ভুলে মানে মুখে চলে আসে আর কি। 30K তোমার ক্যাশ ইনফ্লো ছিল, ঠিক আছে। মানে প্রতি সময় পর পর যে তুমি উইথড্রয়াল করবা, তোমার যদি খেয়াল থেকে থাকে, আমরা উইথড্রয়াল 3 ট্রানজাকশন স্ট্র্যাটেজিতে আমরা প্রতি 10 দিন পর পর কত টাকা করে উইথড্রয়াল করতেছিলাম? 10,000 টাকা করে উইথড্রয়াল করতেছিলাম। তো সেটা কেমনে বের করবা? উইথড্রয়ালের অ্যামাউন্ট। এখন যদি এন এর মান যদি 2 বা 3 ট্রানজাকশন না হয়, সেক্ষেত্রে তুমি কেমনে বের করতেছো? 2-3 হলে তো তুমি মুখস্থই বলতে পারতেছো যে একটা রুল বলা আছে, ঠিক আছে। কিন্তু 2-3 না হলে কি করবা? 2-3 হলেও তুমি এই রুল দিয়ে ইউজ করলে একই জিনিসই আসবে। 2-3 না হলে তখন তুমি কি করবা? যেখানে 1/n কি, ঠিক আছে, এন এর মান হলো তোমার 3, ঠিক আছে। মানে 3 হলে তো 3 ট্রানজাকশন হলে 3, আমি 3 ট্রানজাকশনের সাথে মিলাই দেখাচ্ছি তোমাকে, ঠিক আছে। তো সেখানে তোমার এখানে যদি 3 হয়, তাহলে 1/3 ইন্টু 30K সমান কত? 10K। তাহলে যদি খেয়াল থাকে, আমি যখনই ডিসইনভেস্টমেন্ট করতেছিলাম, ঠিক আছে, উইথড্রয়াল করতেছিলাম, তখনই আমি এটা 10K করে করে উঠাইতেছিলাম প্রত্যেকবার, তাই না? তাহলে 10K হবে আমার প্রত্যেকবার উইথড্রয়াল। সো এভাবে করে আমি এন এর মান যাই থাকুক, আমি উইথড্রয়ালের অ্যামাউন্টটা বের করতে পারতেছি, ঠিক আছে। আরেকটা যে বিষয় বলা হয়েছে যে তোমার এন এর মান যাই হোক, ডিপোজিট একটা সিঙ্গেল হবে, ঠিক আছে। অর্থাৎ ইনভেস্টমেন্ট 1 বার হবে, তোমার উইথড্রয়াল অনেকবার হতে পারে, ঠিক আছে। অর্থাৎ তোমার যে ক্যাশ ইনফ্লো আছে, সেই ক্যাশ ইনফ্লো থেকে কত টাকা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে যাবে সেটা প্রথমবারই পাঠিয়ে দিবা, আর বাকি টাকা তুমি ডিসইনভেস্টমেন্টে পাঠাবা, ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে পাঠাবা। এরপর এখান থেকে আস্তে আস্তে কমাবা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে বারবার ইনভেস্টমেন্ট করবা না, একবারেই ইনভেস্টমেন্ট করে ফেলবা। কারণ কি, পরে ইনভেস্টমেন্ট করলে তো তোমার ইনভেস্টমেন্ট পিরিয়ডটা কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে যদি ইনভেস্টমেন্ট করতে পারো, তাহলে তুমি বেশি সময়ের জন্য রিটার্ন পাচ্ছ। সো ওটা আমি এমনি লজিক্যালি জিনিসটা বুঝাইছি, বাট মেইন কথা হলো এই ম্যাথের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে ডিপোজিট একবারই হচ্ছে, ইনভেস্টমেন্ট একবারই, কিন্তু ট্রানজাকশন কস্টটা তোমার, মানে ট্রানজাকশন কস্ট বলতেছি, তোমার ডিসইনভেস্টমেন্টের যে ট্রানজাকশন কস্ট, সেইটা কিন্তু কতবার হবে সেটা হলো তোমার ট্রানজাকশন কস্ট না, ডিসইনভেস্টমেন্ট কতবার হবে? ডিসইনভেস্টমেন্টটা হবে তোমার n-1 বার। অর্থাৎ এটা যদি 3 ট্রানজাকশন স্ট্র্যাটেজি হয়, তাহলে এটা কি হবে? 3-1, 2 বার ডিসইনভেস্টমেন্ট হবে, n-1 বার উইথড্রয়াল হবে। সো এখানে এখন যেই ফর্মুলাগুলো দেওয়া হয়েছে, যেটা এক্সপ্লেইন করছি, সেটা দিয়ে তুমি এখন যে কোনো ম্যাথ করতে পারবা, ঠিক আছে। আমার একটু গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন বাকি আছে,
সেটাতে আমার মনে হয় যেহেতু এখন ফর্মুলা দেখাইছি, আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাই, দেন গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনে আসতেছি, ঠিক আছে? অথবা গ্রাফিক্যাল বেশিক্ষণ লাগবে না, তাহলে গ্রাফিক্যালি দেখাই ফেলি গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা। আর আরেকটা বিষয় হলো আই কে আমি কি বলছি, আই হলো ইন্টারেস্ট রেট, এখানে স্যার যে জিনিসটা দেখাইছে আই হলো ইন্টারেস্ট রেট অথবা অ্যাভারেজ এক্সপেক্টেড রিটার্ন পার পিরিয়ড, ঠিক আছে? অর্থাৎ এখানে এক্সপেক্টেড রিটার্নের কথা জিনিসটা বলছে যে দুটার মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা বলছে যে এক্সপেক্টেড রিটার্নে ফ্লাকচুয়েশন থাকতে পারে বাট ইন্টারেস্ট রেটে কোনো ফ্লাকচুয়েশন নাই, অর্থাৎ এটা তুমি এক্সপেক্টেড করতেছো, ঠিক আছে? হ্যাঁ, তো এটা হলো সাধারণত পিরিয়ড স্পেসিফিক হয়তো দেওয়া থাকবে তোমার, আহ, যে ধরো 1 মাসের জন্য এরকম এক্সপেক্টেড রিটার্ন তোমার কোন পিরিয়ডের জন্য, তো এরকম। কিন্তু ইন্টারেস্ট রেটটা হয়তো তোমার এখানে হোল্ডিং পিরিয়ড রিটার্ন দেওয়া থাকতে পারে, ঠিক আছে? তো ওনার কথা যতটুকু বুঝছি আমি। আহ, আচ্ছা, এটা একটা ম্যাথ ইমপ্লিকেশন আমি দেখবা, তুমি এখানে ম্যাথটা সলভ করছিলাম 1 ইয়ার দেওয়া ছিল, পরেটাকে আমি ইয়েতে কনভার্ট করছিলাম। তো এখানে দুটো ম্যাথ আছে, এই দুটো ম্যাথ আমি দেখাবো এখনই, এরপর জাস্ট লিমিটেশন আর পড়ার কিছু নেই, দেন শেষ। এই ম্যাথ দেখানোর আগে আমি জাস্ট গ্রাফিক্যাল জিনিসটা দেখাইনি, ধর থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজির গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনটা দেখাই। সো গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনে আমি আসতেছি, যে গ্রাফিক্যাল এক্সপ্রেশন দেখো, এইটা হলো ক্যাশ ব্যালেন্স। ক্যাশ ব্যালেন্স বলতে এটা ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, ঠিক আছে? তো ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি হচ্ছে, যে তোমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে তুমি ক্যাশ রাখতেছো আর ইনভেস্টমেন্ট করে দিচ্ছ, এটা তো আর তোমার সিকিউরিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর তোমার তো আর ক্যাশ হিসেবে তোমার হাতে থাকতেছে না আর কি। ইনভেস্টমেন্ট কোনো অ্যাকাউন্ট না, ইনভেস্টমেন্ট আমি ভুলে অ্যাকাউন্ট বলছি, বিষয়টা অ্যাকাউন্ট বলতে পারবো আর কি, মানে মেইন কথা হলো তুমি ইনভেস্টমেন্ট করে দিচ্ছ আর কি জিনিসটা। তো এখানে হলো বই মনে হয় ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বা কিছু একটা লেখা ছিল, যাই হোক। তো এখানে তোমার যে বিষয়টা হচ্ছে, এই পাশটা হলো টাইম, টাইমের সাথে সাথে তোমার ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা, সেটা কি হচ্ছে, ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটা তোমার আহ, শুরুতে ধরো কিছু ছিল না, ঠিক আছে? এই যে 30K তোমার ছিল ক্যাশ ইনফ্লো, সেখান থেকে যখন তুমি কি করছো, যে প্রথমেই 10,000 টাকা তুমি ডিসবার্সমেন্টে পাঠিয়ে দিছো 10K, আর 20K তুমি পাঠিয়ে দিছো হলো ইয়েতে, 20K তুমি পাঠিয়ে দিছো হলো তোমার এটা হলো ইয়ে, এটা কি জানি, মানে তোমার ইনভেস্টমেন্টের জন্য 20K রেখে দিছো, ঠিক আছে? এখন এই যে 10K হলো তোমার যে ডিসবার্সমেন্ট, ঠিক আছে? সো এই এখানে তোমার ব্যালেন্সটা ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে 0 ছিল, হঠাৎ করে কি হয়ে গেছে, 20K হয়ে গেছে, বাড়ছে 20K হয়ে গেছে, সরি 10K হয়ে গেছে হঠাৎ করে, ঠিক আছে? এটা ধরো 10K, এখানে ধরো 10 এর ভ্যালু লেখা 10K, ঠিক আছে? 10K হয়ে গেছে। এরপর কি হয়েছে, যখনই 10 দিন শেষ হয়েছে, আমি কি বলছিলাম, এটা ব্যালেন্স নীল হয়ে গেছে, তাহলে এটা আবার ঠাস করে নিচে নেমে গেছে, ঠিক আছে? তারপর হলো কি তোমার ঠাস করে না, এটা আস্তে আস্তে নামছে আর কি, কিন্তু একটা লিনিয়ার রেটে নামছে, এই যে তুমি এটা খরচ করছো, খরচ করতে করতে তোমার এই ব্যালেন্সটা কমে গেছে, ঠিক আছে? ঠাস করলে তো এখানে ধাপ করে নেমে যেত, ঠিক আছে? দেন হলো কি তোমার বিষয়টা যেটা হচ্ছে, সাউন্ড করতে আসতেছে, আচ্ছা বুঝতে পারছি, হোয়াটসঅ্যাপ থেকে আসছে। আহ, এরপর হচ্ছে কি, যখন তোমার 10 দিন শেষ হয়েছে, 11 নম্বর দিনে আসতেছে, তখন তুমি এটা আলটিমেটলি করে ফেলতেছো কি, 10 দিন শেষ হওয়ার পরে নীল হওয়ার পর, যখন একদম নীল হয়ে গেছে, এই পয়েন্টে চলে আসছে, তখন তুমি কি করতেছো, 10 দিন পরে এখান থেকে যে 20,000 ছিল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, সেখান থেকে তুমি টেন 10K কি করতেছিলা, 10K তুমি ডিসইনভেস্টমেন্ট করে 10K এই পাশে নিয়ে আসতেছিলা, ঠিক আছে? হ্যাঁ, ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টে নিয়ে আনতেছিলা। সো এখানে তোমার যে বিষয়টা হচ্ছে, যে এই যে তোমার এখানে ব্যালেন্স 0 হয়ে গেছিল ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের, এটা কি আবার 10K হয়ে গেছে না? তাহলে আবার সেম পরিমাণ উপরে উঠছে, আবার এটা 10K সমান হয়ে গেছে, এখানে আবার কমবে, আবার বাড়তেছে, ঠিক আছে? এটা হলো তোমার থ্রি ট্রানজাকশন স্ট্র্যাটেজির কথা বলছে, ঠিক আছে? এখানে আরেকবার কিন্তু এখানে 10K আসবে। হুম। তো এরপর তোমার ফাইনালি কমে এটা একদম শেষ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে তিনবার এখানে তিনটা তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, পিরামিড টাইপের কাইন্ড অফ। এটা হলো তোমার ইন ডিসবার্সমেন্ট অ্যাকাউন্টের বিষয়টা, ঠিক আছে? এখন তোমার যে ইনভেস্টমেন্টের যে ব্যালেন্সটা, সেটা কি হয়েছিল, সেটা শুরুতে 20K ছিল প্রথম 10 দিনের জন্য, পরের 10 দিনের জন্য ছিল 10K, আর লাস্টের 10 দিনের জন্য ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে কোনো কিছু ছিলই না, নীল ছিল, তাই না? এরকম তো এক্সাম্পল দেখাইছি। তাহলে প্রথম যখন 10 দিনের জন্য ছিল, ঠিক আছে, 0 থেকে 10 ডেজ, ঠিক আছে, সেখানে তোমার এতটুকু ছিল ব্যালেন্স 20K। পরে কি হয়েছে, যে পরের 10 দিন 10 থেকে 20 ডেজ, সেখানে তোমার এটা অর্ধেক কমে গেছে, 20K থেকে কমে এটা হয়ে গেছে তোমার 10K, ব্যালেন্সটা 20K থেকে কমে 10K হয়ে গেছে। দেন হলো তোমার এরপরে কি হয়েছে, পরে এই 10 দিন শেষ হওয়ার পরে তোমার ব্যালেন্স নীল হয়ে গেছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। সো এই হলো তোমার বিষয়টা কি, গ্রাফিক্যাল বিষয়টা দেখতে পাচ্ছ, এটা হলো থ্রি ট্রানজাকশনটা বুঝাইছি আমি। টু ট্রানজাকশনের যে গ্রাফিক্যাল বিষয়টা দেওয়া আছে, সেটা এমনি বুঝতে পারবা, যে এখানে এখানে হলো তাহলে দুইটা ত্রিভুজ। হ্যাঁ, এটা আমার এক্সাম্পলের সাথে মিলাই দেখলে নিজে বুঝতে পারবা, আর এখানে তোমার একটা ইনভেস্টমেন্ট ব্যালেন্সে মিলাই দেখলে বুঝতে পারবা। সো
এই হলো গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন আমার হয়ে গেছে। দেন হলো আমি জাস্ট ম্যাথটাতে যাব, দেন কিছু একটা লিমিটেশন দেখাবো আর কাজ শেষ। মানে লিমিটেশন গুলো কি কি মডেলের এটা। সো বাউমাল মডেলের ম্যাথে আসতেছে, ঠিক আছে। এই ম্যাথটা তোমার বইয়ে আছে, ঠিক আছে, ভিতরে আছে কোথাও, এটা পরে স্লাইডেও মনে হয় ছিল, স্লাইড তখন দেয়নি, এর কারণে বই থেকে দেখে তুলে নিয়েছে। আর এটা হলো তোমার এক্সারসাইজে আছে, তো সেটা এটা স্যার প্র্যাকটিস করতে বলছিল। সো এই দুটার আমি এখানে সলিউশন লিখে দিছি। আচ্ছা, কোশ্চেনটা পড়তে পারো। এ ফার্ম রানস অ্যান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, ক্যাশ কামস ইন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মান্থ, ঠিক আছে। অর্থাৎ প্রতি মান্থের শুরুতে ক্যাশ আসে। তাহলে এখানে আমি ওই নেচারটা দেখতে পাচ্ছি যে ক্যাশ ইনফ্লোটা হলো, এখানে বলেও দিচ্ছে ব্র্যাকেটে যে রেন্টাল পেমেন্ট থেকে। তাহলে প্রতি মাসের শুরুতে আমার ক্যাশ ইনফ্লো আসে এবং ডিসবার্সড ইউনিফর্মলি থ্রু আউট দ্য ফলোইং মান্থ, ঠিক আছে। অর্থাৎ একটা এটা কি হচ্ছে যে তোমার এটা স্টেডি রেটে এটা তোমার আস্তে আস্তে এটা ইউনিফর্মলি মানে কি সমানভাবে পুরো মান্থে এটা খরচ হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ হঠাৎ করে একবারে খরচ হয়ে যাচ্ছে, বিষয়টা ওরকম না। ফর দ্য আপকামিং মান্থ দ্য ফার্ম এক্সপেক্ট টু হ্যাভ এ ক্যাশ ইনফ্লো অফ 2,50,000 টাকা। 2,50,000 আসবে, ঠিক আছে। সো এটা এক্সপেক্ট করতেছে 2,50,000 করে আসবে। And by investing in a money market account, it can earn 0.5% per month, ঠিক আছে। ওই যে একটা অ্যাজাম্পশন আছে যে একটা ফিক্সড রেট অফ রিটার্ন থাকবে। সো ওখানে বলছিলাম যে এটা হলো সাধারণত মানি মার্কেটের জন্য হলে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি ইকুইটি মার্কেটের জন্য অ্যাজাম্পশন খাটে না, ঠিক আছে। সো এখানে যাই হোক, ওটা এমনি অ্যাজাম্পশন বলা হয়েছে, বলার জন্য বলা হয়েছে। ওটা তো ম্যাথের ক্ষেত্রে ওটার খুব একটা কাজ নাই, তোমার ম্যাথ তোমাকে যে ইনফরমেশন লাগবে সেটাই দিয়ে দিবে। সো বাই ইনভেস্টিং ইন এ মানি মার্কেট অ্যাকাউন্ট, তোমার এখানে তাহলে এটা কি 0.5% পার মান্থ। আচ্ছা, এখানে তোমার যে জিনিসটা দেখতে হবে, পিরিয়ডটা দেখতে হবে। পিরিয়ড কি? এই যে ক্যাশ ইনফ্লো গুলা তোমার কি প্রত্যেক মাসে আসে, তাহলে পিরিয়ডটা হলো 30 ডেজ। আর তোমার রেটটা কত দেওয়া আছে? 0.5% পার মান্থের দেওয়া আছে। তাহলে আই যেটা সেটা 30 ডেজেরই তোমার রেট দিয়ে দিছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আই এর মান তোমার ডাইরেক্ট তুমি পেয়ে গেছো, ঠিক আছে। দেন হলো ট্রানজাকশন কস্ট আর এস্টিমেটেড। এই জিনিসটা কেন বললাম আমি, এটা বলছি, এটা 2 নাম্বার ম্যাথ দেখলে হয়তো বুঝবা। এস্টিমেটেড এট $50 পার ট্রানজাকশন, ঠিক আছে। সো ট্রানজাকশন কস্ট $50 করে ট্রানজাকশন পার ট্রানজাকশনের জন্য এস্টিমেট করা হয়েছে, ঠিক আছে। সো যদি তোমার 50 হয়, এখন তুমি দেখো এখানে জানতে চাইছে যে বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কত হবে। আচ্ছা, 50 হলো তোমার এর মান, ঠিক আছে। আচ্ছা, দেন হলো জিনিসটা বলছিলাম বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হবে এবং কি পরিমাণ আর্ন করবে। তো বিষয়টা হলো কি, আমি কি পরিমাণ আর্ন করবে যদি জানতে চাই, তাহলে আমার প্রফিটের ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু আমাকে বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ডিজাইন করতে বলছে, তাহলে আমার এন এর মান অপটিমাল হওয়া উচিত, যেখানে করলে আমার প্রফিট ম্যাক্সিমাম হবে। তো অপটিমাল নাম্বার অফ এন বের করার আমি যে ফর্মুলা বলছি, তো সেই ফর্মুলা অনুযায়ী এখানে বের করছে যে মানে আমি বের করছি এখানে তোমার আই ওয়াই ডিভাইডেড বাই 2 এর উপর রুট করে বের করছি, ঠিক আছে। তো এখানে তোমার 0.5% পার মান্থ। তো এখানে একটা জিনিস খেয়াল করো, 0.5% বলছে, ঠিক আছে। তাহলে এখানে আগে আরো দুটো দশমিক, মানে দশমিক আরো 2 ঘর আগে আসবে, ঠিক আছে। 0.5 পার মান্থ তো বলেনি, 0.5% পার মান্থ, ঠিক আছে। অর্থাৎ এটার আগে আরো 2 ঘর বসবে। সো 0.005, ঠিক আছে। এখন এটা তোমার ওয়াই এর মান কত? ক্যাশ ইনফ্লো, ওয়াই হলো ক্যাশ ইনফ্লো 2,50,000 বলা আছে। ক্যাশে এর মান যেটা ট্রানজাকশন কস্ট সেটা 50 বলা আছে। এটা হলো এই রুটটা হাফ টু দি পাওয়ার হাফটা হলো রুট আর কি, সহজ কথায়। সো এইটা হলো তোমার ফর্মুলা ইউজ করে দেন আমার না অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন আসছে 5, ঠিক আছে। সো আমার অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন পেয়ে গেছি, ঠিক আছে। দেন হলো তুমি ডাইরেক্ট চাইলে প্রফিট বের করে নিতে পারো। এখানে স্ট্র্যাটেজি বলছো, তো এখানে জাস্ট জিনিসটা দেখাচ্ছি যে স্ট্র্যাটেজিটা কি হবে। তো স্ট্র্যাটেজিটা তুমি যদি এক্সপ্লেইন করতে চাও, তখন তোমার দেখাইতে হবে যে এই যে তোমার কত টাকা তার আছে ক্যাশ ইনফ্লো 2,50,000। তো সেখান থেকে সে ইনিশিয়ালি কত টাকা ডিপোজিট করবে, মানে কত টাকা সে ইনভেস্টমেন্টে পাঠাবে আর কত টাকা সে উইথড্রয়াল রাখবে। সো বিষয়টা যদি ডিসবার্সমেন্টের জন্য রাখবে, ঠিক আছে। সো এই যে 2,50,000 এখান থেকে কত টাকা ইনিশিয়াল ডিপোজিট হবে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হবে, সেখানে সেটা বের করার জন্য যে ফর্মুলাটা, কিন্তু এটা কিন্তু এখানে ফর্মুলার মধ্যে এটার কথাও এক্সপ্লেন করছি। হ্যাঁ, এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো n-1 ডিভাইডেড বাই n ইনটু ওয়াই। সো সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমার যে জিনিসটা আসতেছে যে আমার 2 লাখ টাকা আসতেছে, অর্থাৎ 2 লাখ টাকা আমি ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রেখে দিব, আর বাকি 50,000 টাকা আমার যে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট সেখানে রাখবো, ঠিক আছে। এই যে বলা আছে ডিসবার্সমেন্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখন পিরিয়ডটা যদি বোঝার চেষ্টা করি যে কত পিরিয়ড পর পর আমি উইথড্রয়াল করব।
আমাকে তো স্ট্র্যাটেজি ডিসক্রাইব করতে হবে, একটা বেস্ট স্ট্র্যাটেজি ইয়ে করতে বলছে। তো আমি স্ট্র্যাটেজি কি বানাইছি, আমি স্ট্র্যাটেজি বানাইছি যে 2,50,000 যে ক্যাশ ইনফ্লো, ঠিক আছে, বানানোর বিষয় না, এখানে হলো বেস্ট স্ট্র্যাটেজিটা তোমাকে বলতে হবে, ঠিক আছে। 250K, ঠিক আছে, এই 250K এর মধ্যে তোমার এই আরে আল্লাহ বেশি টেনে গেছে, যাই হোক একটু আস্তে কম হচ্ছে, সেখানে হলো তোমার 200K ইনভেস্টমেন্টে চলে যাবে। এটা হলো তোমার 50K, ঠিক আছে, 50K তোমার থাকতেছে ইয়ের জন্য, ডিসবার্সমেন্টের জন্য। এখন এই যে 200K ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে আছে, ইনভেস্টমেন্ট তো একবারই হচ্ছে তোমার, কিন্তু এটা আস্তে আস্তে তোমার কয়েকবার করে উইথড্রয়াল করবা, কমবে, ঠিক আছে। তো উইথড্রয়াল কতবার করবা, মানে কত সময় পর পর করবা, ঠিক আছে, কত সময় পর পর করবা, 1/n পিরিয়ড পর পর, ঠিক আছে। 1/n, n এর মান কত, 5, 1/5 পিরিয়ড। তো 1/5 পিরিয়ড মানে কি, 1/5 পিরিয়ড মানে 1/5 ইনটু পিরিয়ড, ঠিক আছে। তো পিরিয়ড আমার কত দিনের, 30 ডেজের, তাহলে 1/5 ইনটু 30 যদি করি আমার কত আসতেছে, 6 ডেজ, অর্থাৎ প্রতি 6 দিন পর পর, ঠিক আছে। উইথড্রয়াল কত করে হবে, উইথড্রয়াল কিন্তু সেম অ্যামাউন্টই হবে, উইথড্রয়াল হবে আমার 50,000 করে, ঠিক আছে, এই যে রিমেনিং অ্যামাউন্টটা উইথড্রয়াল। তো প্রতি 6 দিন পর পর আমি 50K করে উইথড্রয়াল করবো আমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে। সো এটা কেমন স্ট্র্যাটেজিটা বের করছি, তো এখানে প্রতি 6 দিন, 6 নাম্বার দিন, 12, 18, 24 নাম্বার দিনে আমি এই উইথড্রয়াল গুলো করতেছি, দেন প্রফিটের ফর্মুলা ইউজ করছে, করে মান বের করে প্রফিট বের করছে 250। তো এই হলো আমার কিন্তু স্ট্র্যাটেজি, আমি ডিজাইন করে বের করে দিয়েছি। দেন হলো 2 নাম্বার ম্যাথটায় আসতেছি। সো আমার পড়ানো হয়ে গেছে অলমোস্ট, এই ম্যাথটা দেখায় জাস্ট ওকে। সো এটা দেখায় ফেলি তোমার, যে এ ফার্ম হ্যাজ পিরিয়ডিক ক্যাশ ইনফ্লো অ্যান্ড স্টেডি ক্যাশ আউটফ্লো। সো এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি, পিরিয়ডিক ক্যাশ ইনফ্লো আসবে বাট একটা স্টেডি ক্যাশ আউটফ্লো থাকবে, ঠিক আছে। সো এখানে কি বলতেছে কি, যে তার ক্যাশ ইনফ্লো অর্থাৎ পিরিয়ডটা কতদিনের বলা আছে, দেখো, দ্য ফার্ম রিসিভস অ্যান ইনফ্লো অফ ক্যাশ এভরি 15 ডেজ, তাহলে আমার পিরিয়ড কত, যতদিন পর পর ক্যাশ ইনফ্লোটা আসে, 15 ডেজ হলো আমার পিরিয়ড, ঠিক আছে। এখন দ্য yield অন ইনভেস্টমেন্ট ক্যাশ ইজ 12% পার ইয়ার, আই এর মান 12% হতে পারে, কিন্তু এখানে এটা কি 12% হবে কিনা বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে পিরিয়ডটা কত দিনের, 15 ডেজের, তোমার ইন্টারেস্ট রেট কি 15 ডেজের দেওয়া আছে, 15 ডেজে তো দেওয়া নেই, তোমাকে দিয়ে দিচ্ছে পার ইয়ার ইন্টারেস্ট রেট, ঠিক আছে। তাহলে এটাকে যদি 15 ডেজে কনভার্ট করো, ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি, আচ্ছা আমি এটা এক্সপ্লেন করি কেমন কি করছি। এটা হলো তোমার ইয়ারলি 0.12, ঠিক আছে। তো এটাকে তুমি 24 দিয়ে ভাগ দিবা, অর্থাৎ তুমি 15 দিন, তো এখানে বলছে 360 ডেতে একটা ইয়ার ধরতে, অর্থাৎ মাসে 2 বার তোমার 15 ডে, তোমার পিরিয়ডটা মাসে 2 বার আসে, তাহলে বছরে 24 বার আসে, ঠিক আছে। এখন যদি তোমার বার্ষিক ইন্টারেস্ট রেট 12%, এটাকে 24 দিয়ে ভাগ দিলে তুমি আলটিমেটলি তোমার 15 দিনের ইন্টারেস্ট রেটটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এই জন্য আমি 24 দিয়ে ভাগ দিছি, হ্যাঁ। যদি তুমি 24-এর বিষয়টা না বুঝে থাকো, তাহলে সেক্ষেত্রে অন্যভাবে করতে পারো, ডিভাইডেড বাই 360 ইন্টু 15, এভাবে করে করতে পারো, সমস্যা নাই, একই কথা, হ্যাঁ। তো 0.12 ডিভাইডেড বাই 360 ইন্টু 15, সো যেভাবে করো তোমার এখানে ইন্টারেস্ট রেট আসতে তাহলে 0.005, ঠিক আছে। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এটা তো এক্সারসাইজের ম্যাথ, আর স্যার করাইছে নেক্সট ক্লাসে, মানে নেক্সট উইকে অন্য ক্লাস। সো এইটা 24 দিয়ে যে ভাগ দিতে হবে কিনা আমি একটু শিওর হয়ে নিব, বাট আমার যতটুকু মাথায় ধরে এটা ঠিক আছে, ঠিক আছে, এটা আমি নিজে সলভ করছি আর কি। তো এটা ভুল থাকার কথা না, বাট আমি যে বিষয়টা বলতেছি যে এটা অনেকে হয়তো রেকর্ডেড ভিডিও দেখবে, সো ইউটিউবে এটা যেহেতু থাকবে, এটা তোমার ডেসক্রিপশনে অবশ্যই আপডেটেড ফাইলটাই থাকবে, ঠিক আছে। মানে এটা আপডেটেড ফাইলই, বাট যদি কোনো কারণে চেঞ্জ করা হয় তো সেক্ষেত্রে ওখানে তোমার আপডেটেড ফাইলটা পাবা, ঠিক আছে। চেঞ্জ হলে এখানেই চেঞ্জ হবে, এছাড়া আর কোনো চেঞ্জ হবে না, খুব সম্ভবত হবে না চেঞ্জ, ঠিক আছে। তো এখানে ইয়ারলি দেওয়া আছে, এটাকে তোমার পিরিয়ডিককে কনভার্ট করে নিতে হবে, তো এটাই আর কি। স্যার কাছ থেকে একটু শিওর হয়ে নিবো আর কি, এই জন্য যদি স্যার কোনো কারণে বলে যে না এরকম কিছু না, তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট। আচ্ছা, দেন হলো তোমার অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন। সো অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন কোশ্চেনে কি জানতে চাইছে, অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন জানতে চাইছে। তো আমি আই বের করছি, কি আই তো আছেই, বিষয়টা হলো ইয়ারলি দেওয়া আছে, আমি সেটাকে 24 দিয়ে ভাগ দিয়ে এটা আমি আমার পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করে ফেলছি। এখন আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, $500 ইনভেস্টমেন্ট আর ডিসইনভেস্টমেন্টের কস্ট, অর্থাৎ এটা এর মান দেওয়া আছে। 15 ডেজ তো আমাকে বলাই আছে, 3.2 মিলিয়নের কথা বলা আছে, এটা হলো আমার ক্যাশ ইনফ্লো, প্রতি 15 দিন পর পর 3.2 মিলিয়নের ক্যাশ ইনফ্লো হচ্ছে, ঠিক আছে। এখন আমাকে অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন যদি বের করতে বলে, অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশনের ফর্মুলা আমরা অলরেডি বলছি, সেই ফর্মুলাতে আমার আই এর মান আমি বসাইছি, যেটা আমি বের করছি, আমার যে ওয়াই হলো আমার যে ক্যাশ ইনফ্লো সেটা আমি বসাইছি, আমার যে
ট্রানজাকশন কস্ট সেটা আমি বসাইছি, এগুলা বসায় আমি আমার অপটিমাল নাম্বার অফ ট্রানজাকশন 4 পাইছি, ঠিক আছে। দেন বলছে অ্যামাউন্ট অফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, ওই ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে ফেলছি। দেন বলছে যে অ্যামাউন্ট অফ দ্য পিরিয়ডিক উইথড্রয়াল, ঠিক আছে। আচ্ছা পিরিয়ডিক উইথড্রয়াল যদি দেখো এখানে কোনটা পিরিয়ডিক উইথড্রয়াল হবে, এই যে না এই যে এইটা, ইচ ফার্ম উইথড্র এ সাম অফ 1/n ইনটু y, ঠিক আছে। আমি এখান থেকে দেখাই যাচ্ছি যেহেতু এখান থেকে বুঝাইছি একবার। সো প্রত্যেকবার তো সেম অ্যামাউন্টের উইথড্রয়াল হবে, এটা তো অলরেডি বুঝে গেছো এতক্ষণে। সো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো এখানে তোমার পিরিয়ডিক উইথড্রয়ালটা বের করছে যে 1/n ইনটু y, সেটা করে আসতেছে প্রত্যেকবার 8 লাখ টাকা করে, মানে 8 মিলিয়ন করে উইথড্রয়াল হবে। এবং প্রফিট, নেট প্রফিট ফ্রম দিস স্ট্র্যাটেজি, তো নেট প্রফিট তোমার ফর্মুলা অ্যাপ্লাই করে বের করছে যেটা 4000 আসছে। সো এই ফাইলটা বললাম তো যে ভিডিওর যে ডেসক্রিপশন, ঠিক আছে, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে থেকে দেখে নিতে পারবা। সো এই যে বাহুমাল মডেল নিয়ে অলমোস্ট আমার ডিসকাশন শেষ, জাস্ট ছোট একটা জিনিস বাকি, সেটা হলো লিমিটেশন নিয়ে স্যার আলোচনা করছে। সো লিমিটেশন নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নেই, মূলত অ্যাজাম্পশন গুলাই লিমিটেশন। তো স্যার অ্যাজাম্পশন মনে হয় আলাদা করে ওইভাবে লেখায়নি, মুখে বলছে, মানে স্লাইডে লেখা ছিল কিনা শিওর না, বাট লিমিটেশনটা স্লাইডে লেখা ছিল, তো ওই পয়েন্টগুলো আমি উঠে নিয়েছিলাম। সো এখানে যে বিষয়টা আছে যে তোমার কি কি লিমিটেশন বলছে, প্রথমে বলছে স্পেসিফিকেশন অফ কস্ট অ্যাসোসিয়েটেড উইথ সিকিউরিটি ট্রানজাকশন। এটার আচ্ছা এখানে হলো এই যে বাউমাল এই যে মডেলটা বানাইছে, বাউমাল হলো ওই ব্যক্তির নাম যে মডেল বানাইছে। সো সে নিজেই আবার তার মডেলের কিছু লিমিটেশন কি সেগুলো বলছে, ঠিক আছে। তো এটা স্যার বললো যে হ্যাঁ, তো তো লিমিটেশনের মধ্যে কি আসতেছে যে স্পেসিফিকেশন অফ কস্ট অ্যাসোসিয়েটেড উইথ সিকিউরিটি ট্রানজাকশন, অর্থাৎ আমরা যে ট্রানজাকশনের কস্টকে ফিক্স ধরে নিচ্ছি, স্পেসিফিক ধরে নিচ্ছি, অ্যাকচুয়ালি ট্রানজাকশন কস্ট স্পেসিফিক থাকে না, এর কারণে এটা লিমিটেশন একটা। দেন বলছে রিটার্ন ইন অল দ্য মার্কেট ইজ নট অলওয়েজ ফিক্সড, একটা অ্যাজাম্পশন বলছিলাম কি রিটার্ন ফিক্সড, এটাও তো লিমিটেশনের মধ্যে পড়ে। রিটার্ন সব মার্কেটে ফিক্সড না, মানি মার্কেটে ফিক্সড হতে পারে, বা তোমার ইকুইটি মার্কেটে ফিক্সড না। দেন কি বলছে স্টেডি ইউসেজ অফ ক্যাশ মে নট অলওয়েজ বি অলওয়েজ পসিবল, অর্থাৎ কি আমি এই মডেলের শুরুতে অ্যাজিউম করে নিচ্ছি যে আমার একটা ক্যাশ ইনফ্লো আসবে পিরিয়ডিক, এবং একটা স্টেডি ইউসেজ অফ ক্যাশ আউটফ্লো থাকবে। এইরকম নেচার সবসময় না হতে পারে, ঠিক আছে। তো তোমার ট্রানজাকশনের যে স্টেডি ইউজেজ অফ ক্যাশ আউটফ্লো হচ্ছে, ঠিক আছে, তোমার এরকম হতে পারে বিগ অ্যামাউন্ট অফ ক্যাশ আউটফ্লো অল্প একটা হচ্ছে। সো এইটা সবসময় পসিবল না হতে পারে, ঠিক আছে। অর্থাৎ তোমার যদি এই জিনিসটা পসিবল না হয়, এটা তো অ্যাজিউম করে নিচ্ছে, ঠিক আছে। তো তোমার ফার্মে যদি এই জিনিসটা না খাটে, তখন তো তোমার জন্য এই মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, ঠিক আছে। তো এখানে বলছে এটা অলওয়েজ পসিবল না। লাস্টটা বলছে কি ইট উইল নট ওয়ার্ক ইফ দ্য আনসার্টেনিটি অফ দ্য ক্যাশ ফ্লো ইজ ভেরি হাই, ঠিক আছে। যে ক্যাশ ফ্লোটা এক্সপেক্টেড করতেছে, সো এই এক্সপেক্টেড ক্যাশ ফ্লো আর ক্যাশ ইনফ্লোটা তো এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। যে আমি এটা এক্সপেক্ট করতেছি যে এই ক্যাশ ইনফ্লো এত পাবো, এই যে 30K বললাম, এটা তো আমার ফোরকাস্টেড ক্যাশ ইনফ্লো। তো এখানে আমার যে এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো, এটা যদি আনসার্টেনিটিটা অনেক হাই থাকে, তাহলে এই মডেলটা তোমার কাজ করবে না। সো এই হলো তোমার বাউমাল মডেলের রিলেটেড যত ধরনের আলোচনা আছে, টপ টু বটম সব বুঝাইছি। আই থিঙ্ক সবকিছু কভার করা হয়েছে। তাও কোনো কোশ্চেন থাকলে পরে আমাকে যে কেউ জিজ্ঞেস করতে পারো। সো আজকে আর এতটুকুই আর কি। ঠিক আছে। আমি বুঝতে পারছো? জি জি ঠিক আছে, জি জি আচ্ছা বুঝতে পারছি জি। আচ্ছা। থ্যাঙ্কস। ওকে, আসসালামু আলাইকুম।